ওকে, সো আমরা এর আগে কি পড়েছিলাম? আমরা পরবর্তী মৌর্য যুগ পর্যন্ত আমরা পড়েছি, আজকের আমাদের সঙ্গম যুগ শুরু হবে। আমি দুটো স্লাইড আজকে নিয়েছি, একটা বেঙ্গলি একটা ইংলিশ। ইংলিশটা কেবলমাত্র মাঝে মাঝে আমরা আসবো, যেটাতে আমরা বোঝার জন্য আসবো, ঠিক আছে? তোমরা ভালো করে বুঝতে পারবে। ওকে, আর বেঙ্গলি স্লাইডে মেনলি ইনফরমেশন গুলো আছে, যেগুলো কাজের ইনফরমেশন। প্রথমত আমি তোমাদের যে জিনিসটা বলবো সেটা হলো, আমাদের, তোমরা এর আগের দিন পড়েছো সাতবাহন বংশ, তারপরে কলিঙ্গ বংশ, এসব পড়েছো তোমরা। শক, শক বলবে স্যার শকরা এখানে ছিল, সাতবাহন বংশ এই জায়গাটাতে ছিল, ঠিক আছে, কলিঙ্গ বংশ উড়িষ্যার এই জায়গাটাতে ছিল। সো অ্যাকচুয়ালি দেখো, এই যে বিন্ধ্য পর্বত তোমরা দেখছো, এই যে বিন্ধ্য পর্বত যদি এখান থেকে ভালো করে দেখাই, যদি এখান থেকে ভালো করে দেখাই, এই যে বিন্ধ্য পর্বতটা তোমরা দেখছো, এরপর থেকে, এরপর থেকে পুরোটাকে বলা হয় সাউথ ইন্ডিয়া। আচ্ছা, সবাই স্লাইড দেখতে পাচ্ছ? এরপর থেকে পুরোটাকে বলা হয় সাউথ ইন্ডিয়া। ওকে, কিন্তু স্যার এর আবার দুটো ভাগ আছে, একটা হলো ফার সাউথ ইন্ডিয়া, ফার সাউথ, আর একটা এটাকে বলা হয় ডেকান, মানে দাক্ষিণাত্য মালভূমি। তাহলে হলো এই যে নদীটা দেখছো, এই যে ইয়েলো কালারের নদীটা, এই নদীটা হলো কৃষ্ণা রিভার। কৃষ্ণা রিভারের নিচ থেকে ভারতবর্ষের শেষ পর্যন্ত, মূল ভূখণ্ডের শেষ পর্যন্তকে বলা হয় ফার সাউথ। আর বিন্ধ্য পর্বতের নিচে দেখো নর্মদা নদী গেছে, এই যে ব্লু কালারের, ঠিক আছে? এই যে নর্মদা নদীটা থেকে, এই যে নর্মদা নদীটা থেকে আর কৃষ্ণা নদী পর্যন্ত, এটাকে বলা হয় দাক্ষিণাত্য। বোঝা গেছে? পুরোটাই সাউথ, তার মধ্যে কৃষ্ণা নদীর উপরে দাক্ষিণাত্য আর নিচে ফার সাউথ। তো আমরা পরবর্তী মৌর্য যুগের দেখবে এই পর্যন্ত আমরা সব পড়েছি, মৌর্য বংশ এলো, তারপরে শক বংশ এলো, শক বংশ এখানে আধিপত্য বিস্তার করলো, সাতবাহন বংশ পুরো এই এরিকাটা বিস্তার করলো, এখানে কলিঙ্গ বংশ হলো, মানে ভেঙে ভেঙে ভাগ হয়ে গেল। কিন্তু আমরা নিচটায় আসিনি স্যার। এই যে নিচটাতে তখন তিনটে বংশের ইতিহাস চালু হয়েছিল, চেরা, চোল, পাণ্ডব, আমরা আজকে পড়বো। আর এই নিচটাতে আমাদের একটা, মানে এক রকমের সাহিত্য বা এক রকমের যুগ প্রকাশ পেয়েছিল, যাদের সাহিত্য ভাষা, মানে যেখান থেকে আমরা জেনেছি এই ফার সাউথ এলাকাটা নিয়ে, মানে এই কৃষ্ণা নদীর শেষ থেকে আর ভারতবর্ষের শেষ পর্যন্ত, এই যে পুরো এরিয়াটার গল্পটা আমরা জেনেছি, এখানে কারা কারা ছিল, কি কি হয়েছিল, কি ভাষা, কি বই ফই সব ছিল, সবকিছু আমরা জেনেছি সঙ্গম লিটারেচার বা সঙ্গম সাহিত্য থেকে, যার অপর নাম হলো তামিল লিটারেচার। ওকে, যার অপর নাম তামিল লিটারেচার। আর এই সঙ্গম যুগ, সঙ্গম লিটারেচার বা বলতে পারো সঙ্গম যুগ, এর সময়কাল কোনটা? সময়কাল হতো, সময়কাল হলো 300 BC, মানে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ। ক্লিয়ার? পরীক্ষা এটা পড়েছে অনেকবার। ওকে, এটাকে বলা হয় সঙ্গম যুগ। তাহলে সঙ্গম যুগের এলাকা কোথায়? বলবে স্যার দাক্ষিণ, ভারতবর্ষের দক্ষিণ ভারতটা, কিন্তু কোন দক্ষিণ? ফার সাউথ। ফার সাউথ মানে কি? কৃষ্ণা রিভারের নিচ থেকে আর ভারতবর্ষের শেষ পর্যন্ত। ওকে, আমরা আজকে এই অংশটা পড়বো, এই অংশটা কি কি হয়েছিল। তো এই অংশটাকে সঙ্গম কেন বলছে? আচ্ছা, তার আগে আমরা জেনে নিই এই অংশটা সম্পর্কে আমরা জেনেছি কোথায় কোথা থেকে। প্রথমত হলো, বিভিন্ন এখানে লিটারেচার ছিল, আমরা তো এটা পড়বো, যেটা আমাদের প্রাইম সোর্স লিটারেচার ছিল, যেটাকে সঙ্গম লিটারেচার বা তামিল লিটারেচার বলে, বা সাহিত্য। সাহিত্য মানে কি? বই, পুস্তক, লিপি টিপি, এগুলো সব। এবং অশোক, এটা কে? আমাদের এসআরকে কে আজকে আমরা অশোক বানিয়েছি। তো অশোক, অশোকের দুটো লিপি ছিল, পরীক্ষায় খুব অনেকবার প্রচুরবার পড়েছে। অশোকের কোন কোন লিপি থেকে আমরা সঙ্গম সাহিত্যের ইতিহাস জানতে পারি? যেটা হলো দ্বিতীয়, দ্বিতীয় শিলালিপি আর 13তম শিলালিপি। ওকে, এই যে দুটো মেজর রক এডিক্ট, আমরা আগের দিন পড়েছি রক এডিক্ট কি, এইসব মানে পিলার এডিক্ট কি, ছবি টবি দিয়ে ভালো করে পড়েছি আমরা। ওকে, তো এই যে দুটো মেজর রক এডিক্ট ছিল, মেজর রক এডিক্ট 2 আর মেজর রক এডিক্ট 13, এই দুটো শিলালিপি থেকেই আমরা এই যে ফার সাউথের চোলা, পাণ্ডব, সত্যপুরা আর সাইলন, এই এই কটা সম্পর্কে জানি, কিন্তু এর মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট হলো আজকের দিনে এইটুকু, চোলা আর পাণ্ডব। মানে মেনলি আমরা এই জায়গাটা সম্পর্কে জেনেছি, ঠিক আছে? চোলা পাণ্ডব কোথায় কোথায় ছিল আমরা সব বলবো আজকে। এছাড়া আমরা জেনেছি কোথা থেকে? এছাড়া আমরা জেনেছি গ্রিক অথর। আচ্ছা, গ্রিক অথর কে? গ্রিক অথর কে? বলবে স্যার মেগাস্তিনিস। এই যে মেগাস্তিনিস আছে, মেগাস্তিনিস কার আমলে এসেছিল?
কে বলতে পারবে? হর্ষবর্ধন। বা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। 100টা উঠবোস, 99টা হলেও হবে না। ঠিক আছে, মেগাস্তিনিস, স্ট্রাবো, প্লিনি, টলেমি। ঠিক আছে, ওই মেগাস্তিনিস কোন ঘোড়ায় চলে চন্দ্রগুপ্ত মৌর্য না এসেছিল? স্যার? চন্দ্রগুপ্ত মৌর্য। আমি সব ছবি দিয়ে স্লাইড দিয়ে বলে দিয়েছিলাম, আবার বলছে। মানে এত ফাঁকিবাজ স্টুডেন্ট আমার কাছে আছে কিভাবে, আমি সেটাই ভাবছি। আমার কাছে অল্প থাকে বাট খাঁটি থাকে, পরেই না কিছু। মেগাস্তিনিস, স্ট্রাবো, প্লিনি, টলেমি, এই সমস্ত যে অগ্রদূত ভারতে এসেছিল, এদের বিভিন্ন যে লেখালেখি, মেগাস্তিনিস কি বই লিখেছিল? ইন্ডিকা। 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 এখান থেকেও আমরা এই এলাকা সম্পর্কে জানতে পারি। স্যার কি জানতে পারি? এটা জানতে পারি যে এই যে ওয়েস্ট আমি বলিনি, যেখান থেকে আমাদের সমগ্র আরব থেকে লোকেরা এসেছিল, আলেকজান্ডার যেখান থেকে প্রবেশ করেছিল, সব আমরা মানে মৌর্য বংশের চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম। সেই আফগানিস্তান পাকিস্তানের দিক থেকে সেই ওয়েস্টের সাথে এদের একটা বাণিজ্য ছিল। এটা আমরা জানি কোথা থেকে? এটা জানি এই সমস্ত অগ্রদূতের বই থেকে। ঠিক আছে, মানে কমার্শিয়াল কন্ট্যাক্ট বিটুইন ওয়েস্ট অ্যান্ড সাউথ ইন্ডিয়া। ওকে, তাহলে এখান থেকে কিছু জানা যায়। আমরা যে পড়বো এটা তো জানতে হবে যে আমরা পড়ছি যেটা, সেটা কোথায় কোথা থেকে জানা গেছে। তো প্রথমে অশোকের শিলালিপি, দ্বিতীয়ত হলো গ্রিক যে কবিগুলো এসেছিল ভারতে তাদের। ঠিক আছে, গ্রিক কবি অ্যাকচুয়ালি এরকম নয়, ডান্স করছে দাড়িওয়ালা মানুষ, অ্যাকচুয়ালি এটা আমি বয়সকালে এরকম ডান্স করে। তারপরে কি আছে? তারপরে আছে হাতিগুম্পা ইনস্ক্রিপশন। ঠিক আছে, হাতিগুম্পা ইনস্ক্রিপশন কে বলতে পারবে? কার এটা? খারবেল রাজা, কলিঙ্গরাজ খারবেলের। কলিঙ্গরাজ খারবেল রাজা। ঠিক আছে, এই এনার হাতিগুম্পা যে লিপি ছিল, হাতিগুম্পা লিপি, যেখান এই যে উড়িষ্যাতে ছিল, তাই না? এখান থেকেও আমরা এর সম্পর্কে জানতে পারি। তাহলে লিটারেচার থেকে তো জানতে পারি, তাছাড়াও আমরা বাইরের এই সমস্ত সোর্স থেকে জানতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখে নিই এখানে কারা কারা ছিল। মেনলি ওভারভিউ নিচ্ছি আমি, আবার ক্লাসের শেষে এই স্লাইডে আসবো। এটা প্রথমে ভেবেছিলাম করব না, তারপরে ভাবলাম যে না, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে এটা করলে। তো দেখো, এটা কে? পাণ্ডব, হার্দিক পান্ডে। তো একে আমরা ধরলাম পান্ডের রাজা। ঠিক আছে, এই যে মেন ফার সাউথে মেনলি তিনটে বংশ বংশ ইম্পর্টেন্ট আমাদের জন্য। কি? এখন যেটা কেরালা সেদিকে কে ছিল? চেরা ছিল। এখন যেটা তামিলনাড়ু সেখানে কে ছিল? পাণ্ড্য ছিল। আর এখন যেটা অন্ধ্রপ্রদেশের দিক, মানে তামিলনাড়ুর উপর থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, সেখানে কারা ছিল? চোলা ছিল। ঠিক আছে, এই তিনটের মধ্যে চোলাটা আবার 18 শতাব্দীতে, মানে 1800 শতাব্দীতে, মানে 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে এরা আবার একবার পুনর্জন্ম নিয়েছিল, আবার একবার ক্ষমতায় ফিরে এসেছিল, মাঝে কিছুদিনের জন্য, কিছু বছরের জন্য ভ্যানিশ হয়ে গেছিল, সব আমরা পড়বো আজকে। ঠিক আছে, সো আমাদের এই, আমি তোমাদের ওভারভিউ দিলাম এই যে জায়গাটা, তার মধ্যে চেরা বংশ ছিল এখানে, চোলা বংশ ছিল এখানে, পাণ্ড্য বংশ ছিল এখানে। ক্লিয়ার? এবার চলো আমরা একটু আমাদের মেন স্লাইডে ফিরে যাই। ঠিক আছে, এবার আমরা একটু আমাদের মেন স্লাইডে ফিরে যাই। ওকে, চলো। আবার আমরা এই স্লাইডে ফিরবো, চিন্তা করো না। কিন্তু তার আগে আমি একবার আমাদের এই স্লাইডে আমরা যেটা আমাদের মেনলি লাগবে সেটা আমরা আগে পড়ে নিই। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। সবাই দেখতে পাচ্ছ তো? একবার থামস আপ দিয়ে জানিয়ে দাও। আমি এবার মেনলি আমরা চ্যাপ্টার শুরু করব। ওকে, ওকে, চলো। সো আমরা আজকে যে পড়বো সঙ্গম যুগ। সঙ্গম যুগের কি হলো? লেখাই হচ্ছে না কেন? তোমরা কি আমার কার্ডশিটটা দেখতে পাচ্ছ? আরে বাপরে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা একটু কম্পিউটারটা মাঝে গুলিয়ে গেছিল, এখন দেখতে পাচ্ছ তো সবাই?
ওকে, আমি দেখো আমি মার্ক করছি তোমাদের। আবার কি হলো বুঝতে পারছি না তো, আজকের কি হচ্ছে এটা আজকের। ক্যা কি হলো রে বাবা। আচ্ছা যাই হোক, দেখো। ওকে চলো, কিছু একটা সমস্যা হচ্ছে আজকে। আচ্ছা, আমাদের কাছে যে আমরা করলাম, আমরা অ্যাকচুয়ালি মানচিত্রে দেখে নিলাম আমরা কোথায়, আমরা কোন এরিয়াটা করছি, ঠিক আছে। সো এবারে এখানে একটা তোমাদের কথা বলি। এই সঙ্গম যুগের প্রথমেই যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমার, তো যারা যারা মেনলি ক্লাসটা কমপ্লিট, প্রথম ক্লাসটা দেখেছিলে তারা তারা বলো, আমাদের ভারতবর্ষে প্রথমে কি যুগ ছিল? কেউ বলো, আমাদের ভারতবর্ষে প্রথমে কি যুগ ছিল? বলবে স্যার প্রথমে আমাদের ভারতবর্ষে ছিল প্রস্তর যুগ। প্রস্তুত। প্রস্তর যুগ ছিল। তারপরে আমাদের প্রথমে ছিল স্যার, আজকের কি হলো আমি বুঝতে পারছি না, লেখাটা ডিস্টার্ব করছে, যাই হোক, প্রস্তর যুগ ছিল, ঠিক আছে। তারপরে আমাদের কি হলো, তারপরে আমাদের ব্রোঞ্জ যুগ এলো। যদি আমরা এভাবে দেখি ভারতটা, তো এখানে আমাদের কি ছিল, হরপ্পা সভ্যতা, যেটা কি ছিল, যেটা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। তারপরে আমাদের এসছিল আয়রন এজ, লৌহ যুগ, তাই তো। কিন্তু এখানে এখানে তোমার ডিরেক্টলি আমরা যে আমাদের যে ফার সাউথে কি হয়, ফার সাউথে তোমার ডিরেক্টলি প্রস্তর থেকে লৌহ যুগে চলে আসে, ফার সাউথে, ঠিক আছে। ফার সাউথে ডিরেক্টলি প্রস্তর থেকে লৌহ যুগে চলে আসে। তাহলে প্রথম কোশ্চেন কি, লৌহ যুগ মানে যেটা মেগালিথ যুগ, ঠিক আছে, মেগালিথ ফার সাউথে। তো প্রথম আমাদের কি জানতে হবে, যেটা জানতে হবে সেটা হলো কোথায় ব্রোঞ্জ যুগ ছিল না। প্রথমত ইম্পর্টেন্ট, কোথায় ব্রোঞ্জ যুগ ছিল না, সেটা হলো তোমার সঙ্গম যুগে। সঙ্গম যুগে কোনো ব্রোঞ্জ যুগ ছিল না, ঠিক আছে। আজকের ক্লাসটা না আমার একটু অসুবিধা হচ্ছে নিতে, কেন জানো তো, আমি তোমাদের পিডিএফ এ পড়াচ্ছি। তো তার কারণে গুগল মিটের সাথে এটা একই পেজে হয়ে যাওয়াতে মানে জিনিসটা স্মুথলি রান করছে না, আমি যা বুঝতে পারছি। যাই হোক, ঠিক আছে, নেক্সট দিন থেকে এটা হবে না আর। বাকি ক্লাসগুলো যেমন স্মুথলি চলছিল, আগামী ক্লাসগুলো তেমন চলবে। মানে আমি বুঝতে পারছি না যে কেন এটা হচ্ছে, জানতাম না এটা হবে। দেখো, এখানে দেখো মেগলিথ যুগ, তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো সঙ্গম যুগে ব্রোঞ্জ যুগ মিসিং আছে। সঙ্গম যুগে ব্রোঞ্জ যুগ দেখা যায় না। প্রথমত প্রস্তর যুগ, তারপরে ব্রোঞ্জ যুগ, তারপরে লৌহ যুগ। আচ্ছা, ব্রোঞ্জ যুগের একটা উদাহরণ দাও, কোন যুগটাকে ব্রোঞ্জ যুগ বলা হয়? মানে তাম্রপ্রস্তর যুগ, বা ব্রোঞ্জ যুগের সভ্যতা কাকে বলা হয়? কোন সভ্যতা ছিল? কেউ বলতে হরপ্পা পারবে? বললেন তো। হরপ্পা সভ্যতা। ওকে। তো হুম। আমাদের নর্থ ইন্ডিয়ায় ব্রোঞ্জ যুগ দেখা গেছে, কেননা আমাদের রাজস্থানের কাছে আমরা জানি খেত্রি ছিল, খেত্রি যেটা কি তামার, তামার খনি। আর আফগানিস্তানে টিন পাওয়া যেত। তো আফগানিস্তান আর রাজস্থানের ওখানে তামা আর টিন মিশে আমরা কি জানি, ব্রোঞ্জ হয়। তো সেই কারণে ওই এরিয়াটা, হরপ্পা সভ্যতার এরিয়াটা ব্রোঞ্জ যুগের সভ্যতা হয়েছিল। ক্লিয়ার? কিন্তু সঙ্গম যুগ ডিরেক্টলি প্রস্তর থেকে মেগলিথ মেগলিতে মেগলিথ যুগে ট্রান্সফার হয়। এখানে ব্রোঞ্জ যুগ দেখা যায় না। এবারে কথা হলো, মেগলিথ মানে কি স্যার? মেগলিথ মানে কি? মেগলিথ মানে হলো, মেগা মানে বড়, আর লিথ মানে পাথর, বড় পাথর। ঠিক আছে, এই যেমন দেখছো বড় পাথর, বড় পাথর, ঠিক আছে। এই পাথরগুলো ওরা নিয়ে কি করতো? এই বড় পাথর যেটা দেখছো, এটা একটা সমাধি স্তর, ঠিক আছে, তার উপরে এটা এরকম ভাবে সাজিয়ে রাখতো। ঠিক এটাও একটা সমাধি স্তর, এর উপরে এটা এইভাবে সাজিয়ে রাখতো। তো এই যে বড় বড় পাথর, ডিরেক্টলি ওরা প্রস্তর যুগের পরে মেগলিথ যুগে ট্রান্সফার হয়। এটা প্রথমবার দেখা যায়, মেগলিথ যুগটা দেখা যায় সাউথ ইন্ডিয়াতে।
এর সালটা একবার পরীক্ষায় পড়েছিল 2500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। তবে এটা ভ্যারি করে, কোনো জায়গায় 1500 পাবে, কোনো জায়গায় 2000 পাবে, কিন্তু এক্সামে তোমাকে গায়ে গায়ে দেবে না। ঠিক আছে, একবার এসএসসি এক্সামে জিজ্ঞাসা করেছিল, তো এটা মনে রাখবে। 2000 থেকে 500 এটা এনসিআরটিও এটা নিয়েছে। ওকে, তাই আমরা এটাকেই মেনে চলবো। এবারে তাহলে এখানে কি যুগ দেখা যায়? মেগলিথ দেখা যায়। ওকে, নেক্সট নেক্সট হলো আমার কি, ঐতিহাসিক প্রমাণ অনুসারে দক্ষিণ ভারতে কোনো স্বতন্ত্র ব্রোঞ্জ যুগ ছিল না। তো এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সরাসরি মহাপ্রস্তর যুগ বা লৌহ যুগে তারা প্রবেশ করে, যেখানে বড় পাথরের ব্যবহার আমরা এটা পড়লাম। এবারে এখানে কিছু কিছু আমরা দেখে নেব, কিছু কিছু টার্মস আছে যে টার্মস গুলো নিয়ে আমাদের পরীক্ষায় পড়ে। সঙ্গম যুগে কি কি টার্মস? এখানে যে সমাধি দেয়া হতো, সমাধির কাঠামোকে ডলমেন বলা হয়। ওকে, ডলমেন। ঠিক আছে, আর কি? মেনহির, মেনহির বলা হয়। তাহলে সমাধির দুরকম কাঠামো ছিল, একটা হলো মেনহির, একটা হলো ডলমেন। মনে থাকবে, এদের মতো কাঠামোতে সমাধি দেওয়া হতো। ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে। আচ্ছা, কি কি মৃৎশিল্প ব্যবহার করা হতো, কি কি মাটির পাত্র ব্যবহার করা হতো, কি কি রঙের? কালো রং এবং লাল রঙের। ঠিক আছে, এই দুটো মাথায় রাখবে। মেনলি তোমরা বলো, কালো রঙের পাথর তোমরা প্রথম কোন যুগে ব্যবহার করা দেখেছিলে? শুধু কালো রঙের পাথর, এনিওয়ান? আমি ঋগ্বৈদিক চ্যাপ্টারে করিয়েছি, এটা প্রথমে পরবর্তী বৈদিক যুগে এটা দেখা যায়, কালো রঙের পাথর। ঠিক আছে, তো মাথায় রাখতে হবে কালো এবং লাল রঙের পাথর এই দুটোকে মিক্স করে কোন জায়গার লোকেরা বা কোন সভ্যতার লোকেরা মাটির পাত্র তৈরি করতো, সেটা হলো তোমার সঙ্গম যুগের। ঠিক আছে, আচ্ছা, সম্প্রদায়, কি কি সম্প্রদায় এখানে বসবাস করতো? এক মিনিট। এখানে বসবাস করতো যে সম্প্রদায়, তারা মেনলি যাজকীয় ছিল, মানে চাষাবাদ করতো না। ঠিক আছে, তারা মেনলি চাষাবাদ করতো না। আচ্ছা, যাজকীয় মানে কি? ক্লাসের মধ্যে কেউ আছো সে জানো যাজকীয় মানে কি? তো যারা ওই পূজা করে। যারা না পূজা করে না। এনিওয়ান, আর কেউ? যাজকীয় মানে কি? তাহলে যাজকীয় কি মানে হলো যাযাবর সম্প্রদায়? যাযাবর। যাযাবর তারা ঘুরে বেড়াতো, পশু পাখি নিয়ে ঘুরে বেড়াতো, এক জায়গায় গেল, খাওয়া দাওয়া করলো, আবার তারা ওখান থেকে কাজ মিটে গেল তো চলে গেল, যাযাবর টাইপের। ঠিক আছে, ওকে, চলো। এবারে আমরা এখানে যে আমরা একটু আগে দেখলাম, চেরা, চোল আর পাণ্ডব তিনটে রাজা বা আরো ছোট ছোট অনেক বংশ তৈরি হয়েছিল, এটা দেখবো, এই ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবো যে ওরা তৈরি হয়েছিল কিভাবে। ঠিক আছে, আমরা যে দেখলাম না একটু আগে ম্যাপে, যে স্যার চেরা, চোল, পাণ্ড্য তৈরি হয়েছিল সঙ্গম যুগে, তাহলে এটা তৈরি হয়েছিল কিভাবে? যেখানে আমি পড়ছি এরা প্রথমে যাযাবর জাতি ছিল, একটা জায়গা যেখানে যাযাবররা ছিল, সেখান থেকে কি করে মানে রাজাদের মতো বংশ তৈরি হলো? এটা তো অবাক করার ব্যাপার। তো দেখো, প্রথমত এখানে তোমার 5টি ভূখণ্ড ছিল। এই পুরো ভূখণ্ডটাকে আমি যদি সঙ্গমেজের পুরো ভূখণ্ডটাকে ধরি, এটা মেনলি 5টি ভাগে ভাগ ছিল। প্রথমত, যারা বনভূমি এখান যারা বনভূমিতে থাকতো, ঠিক আছে, যারা তোমার বনভূমিতে থাকতো এদেরকে বলা হতো, বা যদি প্রথমে বলতে চাই একদম যারা শিকারী, আমি যদি কুরিঞ্জি বলি, এটাকে লিখে নাও কুরিঞ্জি, খাতায় লিখে নাও পরে। কুরিঞ্জি, কুরিঞ্জি থিনাই। তার আগে জেনে নাও থিনাইটা কি। থিনাইটা হলো তামিলনাড়ুর ভূগোল। থিনাই নামক 5টি ভিন্ন ধরনের ভূখণ্ড ছিল। ঠিক আছে, প্রত্যেকটা ভূখণ্ডকে কি বলা হতো? থিনাই বলা হতো, তামিলনাড়ুর ভাষা। ঠিক আছে, এই 5টি ভূখণ্ডে চেরা, চোল, পাণ্ড্যদের রাজাদের মুভেনদারের ভিত্তি স্থাপন হয়। মুভেনদার স্যার এটা কি বলছি, আগে দেখো। কুরিঞ্জি থিনাইটা কি? 5 রকমের থিনাই মানে 5 রকমের ভূখণ্ড। থিনাই মানে কি অ্যাকচুয়ালি? ভূখণ্ড, ভূমিরূপ। তাহলে কুরিঞ্জি থিনাইটা কি, কাদের বলা হতো কুরিঞ্জি থিনাই? যারা পাহাড়ি অঞ্চলে থাকতো, আর এদের প্রধান কাজ কি ছিল? শিকার করা এবং শিকার ও সংগ্রহের মাধ্যমে জীবিকা সরবরাহ করা। ঠিক আছে, শিকার করে বেড়াতো, তাহলে এদেরকে বলা হতো কুরিঞ্জি থিনাই। পরীক্ষায় পড়বে থিনাই শব্দটি নিম্নের কোন বিকল্পের সাথে সম্পর্কিত, এরকম ভাবে পরীক্ষায় পড়বে। ঠিক আছে, মৌর্য যুগ, সঙ্গম যুগ, মুঘল সাম্রাজ্য, নাকি দিল্লি সুলতানের বংশ। ঠিক আছে, এরকম ভাবে পরীক্ষায় পড়বে। এবার আমরা একটু ইনডেপথে গিয়ে পড়ছি, যে পাহাড়ি অঞ্চলে যারা, যে সমস্ত মানুষরা, বেশিরভাগ যে সমস্ত গোষ্ঠী
শিকার করত পাহাড়ি অঞ্চলে, তাদেরকে কুরিঞ্চি থিনাই বলে। এটা কি? এটা হলো মুল্লাই থিনাই। আচ্ছা, মুল্লাই থিনাইটা কি? মুল্লাই থিনাইটা হলো এরা যারা বনভূমিতে থাকতো, ওকে আছে, যারা থাকতো বনভূমিতে। আচ্ছা, বনভূমিতে থাকবে মানে কি? এরা কি করতো? মেনলি হাজবেন্ড্রি করতো, পশুপালন করতো। তাহলে যারা মেনলি বনভূমিতে পশুপালন করতো তাদেরকে বলা হতো মুল্লাই থিনাই। ঠিক আছে, এটা একটা হলো গ্রুপ। আর একটা কি? মার্তুম থিনাই। থিনাই বা তিনাই যা খুশি তুমি বলবে, অসুবিধা নেই। যারা উর্বর সমভূমিতে থাকতো। এবার স্যার, উর্বর সমভূমিতে যারা থাকবে ওরা তো কৃষিকাজ করবে, 100% শিওর। ঠিক আছে, তো এটা আমি জেনে নিলাম। এবারে আমাদের তারপরে কি? নেইতাল, নেইতাল থিনাই। ঠিক আছে, যদি বাংলা অসুবিধা হয় আমি ইংলিশ লিখে দিচ্ছি, নেইতাল থিনাই। ওকে, নেতাল থিনাই। নেটাল থিনাই মানে কি? যারা উপকূলীয় অঞ্চলে থাকতো। এবার বলতে পারবে উপকূলীয় অঞ্চল মানে? যেমন দেখো এই যে আছে, একদম উপকূলীয় অঞ্চলে থাকতো। ঠিক আছে, এরা কি করবে স্যার? এরা অ্যাকচুয়ালি দেখো বোট নিয়ে মাছ ধরতে যাচ্ছে না, উপকূলে থাকছে মানে কি? সমুদ্রের কাছে কারা থাকে? তাদের জীবিকা কি হয় আমাদের সুন্দরবনের মানুষদের? বলবে স্যার মেনলি মাছ ধরা, আর সমুদ্রের গভীর সমুদ্র থেকে গিয়ে ভাটা পড়লে লবণ সংগ্রহ করে আনা। ঠিক আছে, তাহলে এই হলো 4 রকমের আমাদের এ। আর একটা কি? আর একটা এখানে আছে, লিখে নাও। আচ্ছা, এখানে কি মার্তুম থিনাই হলো, মুল্লাই থিনাই হলো, কুরিঞ্জি থিনাই হলো। আর একটা লিখে নাও, এখানে আছে কি? হ্যাঁ আছে, পালাই থিনাই, পালাই, বা এটার ইংলিশ স্পেলিং হলো পাল্লাই। ওকে, পাল্লাই থিনাই। এরা কি? এরা শুষ্ক ভূমিতে বসবাস করত। ঠিক আছে, আচ্ছা, শুষ্ক ভূমিতে বসবাস করা মানে কি? এরা গবাদি পশু লুট করত। গবাদি পশু লুট করত, লুট করে চলে যেত। ঠিক আছে, গবাদি পশু এদের লুট করা মেইনলি এদের কাজ ছিল, কারণ শুষ্ক ভূমি, না সেখানে কৃষিকাজ করতে পারবে, না সেখানে শিকার করতে পারবে, না মাছ ধরতে পারবে। ওকে, তো স্যার এই 5 রকমের গোষ্ঠী ওই সঙ্গম যুগের ওই এরিয়া, কৃষ্ণা নদীর তলার এরিয়াতে ওরা থাকতো। ঠিক আছে, এবারে স্যার মুভেনদারটা কি? মুভেনদার হলো এই সমস্ত যে প্রত্যেকটা তুমি থিনাইটা পড়ছো, এই যে থিনাই মানে প্রত্যেকটা গ্রুপ, এদের যে লিডার, এদের যে এদের লিডারকে বলা হতো মুভেনদার। ওকে, তো আগামীতে ধীরে 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 এই মুভেনদাররা ক্ষমতা পেতে 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 একটা দল গঠন করলো, দল গঠন করার পরে দলটা বড় হলো, ধীরে 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 এরা সাম্রাজ্য বিস্তার করলো, এরা কিংডম বিস্তার করলো। ওকে, মনে থাকবে এবারে? চলো, তাহলে মেনলি চেরা, চোল আর পাণ্ড্যদের রাজ্যদের ভিত্তি কি ছিল? মোহেনদার। মোহেনদার থেকে এরা উঠে এসেছিল। ওকে, চলো নেক্সট আমরা পড়বো, যেটা হলো মেনলি এদের সাহিত্যটা, যেটা থেকে আমরা মেনলি জেনেছি, সাহিত্যটা আমরা পড়বো। ঠিক আছে, যখন এদের সাহিত্য মানে কি? শাসকের তলোয়ার আর কবির কলম একসাথে ইতিহাস লেখে। এর এর মানে কি? এই যে সঙ্গম যুগটা আমরা শাসকদের থেকেও জেনেছি, আর বিভিন্ন কবিদের সাহিত্য থেকেও জেনেছি। ঠিক আছে, এবারে আমরা পড়বো মেনলি সঙ্গমটা কি ছিল। সঙ্গম কি ছিল অ্যাকচুয়ালি? সঙ্গম ছিল স্যার, অ্যাকচুয়ালি এটা ইংলিশ নাম হলো অ্যাসেম্বল। ঠিক আছে, অ্যাসেম্বল হলো, অ্যাসেম্বল মানে কি? সমাবেশ। ঠিক আছে, বা পরিষদ। কাদের পরিষদ? কাদের পরিষদটাকে তুমি সঙ্গম বলছো? মেনলি তামিল কবি আর পাণ্ড্যদের সভা। ঠিক আছে, ওকে, মেনলি তামিল কবি আর কাদের? পাণ্ড্যদের সভা। পাণ্ড্য বলছি, পণ্ডিতদের। ওকে, তো এখানে কিন্তু কোনো রাজাদের সভা নয়, কোনো ব্যবসায়ীদের সভা নয়, কোনো এ সভা নয়। আমরা সঙ্গম সেই সমাবেশটাকে বলছি যেখানে তামিল কবি আর পণ্ডিতদের একসাথে দেখো মিলিত হয়েছে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর এবার বলো তো কবি, আচ্ছা তোমরা কি আমার আমার কার্ডশিটটা দেখতে পাচ্ছ? কেউ একটু রিপ্লাই করো বা থামস আপ দাও, কার্ডশিটটা যেটা আমি মুভ করাচ্ছি। ওকে, ওকে, যেহেতু আজকে পেনটা ডিস্টার্ব করছে বা হয়তো কম্পিউটারে কোনো সমস্যা হয়েছে, তো কার্ডশিট দেখে নাও, তাহলে বুঝে যাবে, যেহেতু সবকিছু লেখাই আছে। তো ব্যাপারটা কি হলো? এখানে যে তামিল কবিরা ছিল বা পণ্ডিতরা ছিল, ওরা বিভিন্ন সময় একটা একটা করে মিটিং এ আসতো। যেমন আমরা পড়েছি বৌদ্ধদের বৌদ্ধ সঙ্গীতি হয়, জৈনদের সময়ও মিটিং হয়েছিল। ঠিক আছে, তেমন এখানেও মিটিং হচ্ছে, কাদের? তামিল কবি আর পণ্ডিতদের। তো এই যে মিটিং হচ্ছে, এই মিটিংটাকে বলা হচ্ছে সঙ্গম।
ওকে, ক্লিয়ার? এই মিটিংটাকে কি বলছি আমরা? এই মিটিংটাকেই আমরা বলছি কি সঙ্গম। ওকে, চলো। আচ্ছা, এর প্রেক্ষাপটটা কি? তৃতীয় শতক, মনে রাখবে, তৃতীয় শতক থেকে তৃতীয় শতক। আচ্ছা, এখানে লেখো খ্রিস্টপূর্ব তৃতীয়, আচ্ছা লেখা আছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে থার্ড 300 বিসি থেকে 300 এডি, মানে মোট কত বছর হলো কেউ বলতে পারবে? সঙ্গম স্থলে মোট কত বছর হলো? 600। 600। এটা পরীক্ষায় এসছে যে আনুমানিক কত কাল পর্যন্ত এটা টিকে ছিল? 600 কাল পর্যন্ত। তো 600 খ্রিস্টাব্দ ছিল, মানে 0 থেকে 300 বছর আগে ওখান থেকে, আর যীশু খ্রিস্টের জন্মের 300 বছর পরে পর্যন্ত আমাদের সঙ্গমেশটা আমরা সম্পর্কে জানতে পারি। আচ্ছা, এই সঙ্গমে যে যে সঙ্গম, সঙ্গমটা আমি কি বললাম? বিভিন্ন কবি আর পণ্ডিতদের মিটিং। এই যে মিটিং, এই যে দেখো সিংহাসন আছে, এই যে কত মোমবাতি জ্বলছে, সবাই লোকজন এসছে, এদের খাওয়া দাওয়া, কত একটা ঘর ভাড়া করেছে, অ্যারেঞ্জ করেছে, ঠিক আছে, এর তো একটা খরচা পানি আছে। তো খরচাটা কে ঠিক করবে? মানে কোন একটা তো কোনো বড় ব্যবসায়ী, বড় রাজা, তো এটা তো মেকআপ করতে হবে। তো এই যে আমাদের মোট সঙ্গম কভার হয়েছিল, মনে রাখবে 3 বার, ঠিক আছে? মোট সঙ্গম আমাদের হয়েছিল 3 বার। তো এই যে আমাদের সঙ্গম হয়েছিল 3 বার, তো এই 3বারই সব কে খরচা উঠিয়েছিল? এর পৃষ্ঠপোষক ছিল পাণ্ড্য রাজারা, ঠিক আছে? এই যে দেখো পাণ্ড্য, ঠিক আছে, পাণ্ড্য রাজারা ছিল এর মানে পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক মানে কি স্যার, বুঝলাম না। যারা আমার কাছে বুদ্ধিজম জৈনিজম পড়েছো, বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম, ওখানে আমরা কি পড়েছিলাম স্যার? ওখানে আমরা পড়েছিলাম যে প্রথম বৌদ্ধ সংগীতিতে কে ছিল, কে পৃষ্ঠপোষক ছিল? বলবে স্যার অজাতশত্রু, দ্বিতীয়তে কালাশোক, তৃতীয়তে অশোক, চতুর্থতে কনিষ্ক। পৃষ্ঠপোষক মানে কি? অশোকের আমলে যে তৃতীয় বৌদ্ধ সংগীতিটা হয়েছিল, না ও সেই বৌদ্ধ সংগীতি সভাপতি ছিল, না ও কোনো লিডার ছিল, কিছুতে ছিল না অশোক। তাহলে ওর নামটা এলো কেন? যেহেতু ও একটা রাজা ছিল, ওই বৌদ্ধ সংগীতির পুরো সবার খাওয়া দাওয়ার দায়িত্ব, রেস্টের দায়িত্ব, থাকার দায়িত্ব, সমস্ত খরচ রাজাই উঠেছিল। ওই জন্য ওনার নামটাও অ্যাড করা হয়। ঠিক তেমন এই যে সঙ্গম মানে কবিদের মিটিং, তামিল কবিদের, মোট যে 3বার হয়েছিল, 3টি সঙ্গম, দেখো 3টি সঙ্গম মোট 3বার হয়েছিল। তো এই 3বারই সব কে খরচা উঠিয়েছিল? চেরা, চোল আর পাণ্ড্যদের মধ্যে পাণ্ড্য রাজারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে 3টি সঙ্গমের পৃষ্ঠপোষক পাণ্ড্যরাই ছিল। ওকে, চলো। আচ্ছা, তার আগে বলে দিই, এই স্লাইড গুলো তোমাদের বোঝানোর জন্য প্রিন্টেবল স্লাইড তোমরা আলাদা পাবে, ঠিক আছে? সেম কন্টেন্ট ওখানে আরো বেশি থাকবে ইনফরমেশন। ওকে, চলো। এবারে আমরা দেখছি স্থান কোথায় হয়েছিল। এই 3টেই সব সঙ্গম তামিলনাড়ুতে হয়েছিল, মনে রাখবে, তামিলনাড়ুতে। আচ্ছা, এখানে দেখো মুচ্চঙ্গম। মুচ্চঙ্গম কি? এটা আমরা ইংলিশ স্লাইডে আরো ভালো করে পড়বো, ঠিক আছে? মুচ্চঙ্গম কি? মুচ্চঙ্গম মানে এই যে আমরা বাংলায় যে ওদের মিটিংসটা, যে অ্যাসেম্বলটা আমরা সঙ্গম বলছি, তামিলরা ওটা ওটা বলতো, তামিলনাড়ুর লোকেরা ওটা বলতো মুচ্চঙ্গম, ঠিক আছে? কিচ্ছু না, সঙ্গমের অপর নাম হলো মুচ্চঙ্গম, পরীক্ষায় প্রশ্ন এসছে, ঠিক আছে? চলো নেক্সট। এবারে সঙ্গমগুলি তামিল সাহিত্য সংস্কৃতির স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। কেন সঙ্গম স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়? কারণ আছে। কেননা আজকের তামিলরা যে ব্যাকরণ বই পড়ছে তামিলনাড়ুতে, যে কবিতা পড়ছে বা যে সাহিত্য ওখানে পড়ছে, এগুলো সবই এই সঙ্গম যুগ থেকে নেওয়া। সঙ্গম যুগটা না থাকলে, ইতিহাসে না এলে, আমরা তামিলনাড়ু সাহিত্য, তামিল ভাষাটা কিভাবে এলো, তামিল ভাষায় কি লেখালেখি হয়েছে, তামিল ভাষার ঐতিহ্য কি, তামিলে তামিল ভাষা, তামিলনাড়ুতে আরো কি কি কোন কোন রাজা ছিল, কি কি হয়েছিল, কিছুই জানা যেত না। তো ওই জন্য তামিল সাহিত্য আর তামিল যে সংস্কৃতি, তার স্বর্ণযুগ বলা হয় এই সঙ্গমগুলিকে। ওকে, ওকে, চলো নেক্সট। কটা সঙ্গম ছিল দেখি, সব ঘুমিয়ে পড়েছে কিনা? কটা সঙ্গম ছিল? 3টে। 3টে। আচ্ছা, একটু আমাকে রিপ্লাই দাও। আজকে যেহেতু একটু পেনটা ডিস্টার্ব করছে, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো ক্লাস করতে? আমাকে বলতে পারো, ঠিক আছে? কার্ডশিটটা দেখতে পেলেই হবে। ওকে, চলো, অসুবিধা হলে বলবে। এবারে ঠিক আছে, এবারে ভারতের প্রাচীন সমাজ ও রাজনীতির এক সমৃদ্ধ চিত্র পাওয়া যায় এখানে, ঠিক আছে? এই যে আমরা জানলাম সঙ্গম যুগ থেকে আমরা কি জেনেছি, এখানে
তামিলনাড়ুর লোকেদের এখানকার সাথে রাজাদের বিভিন্ন ভারতের পশ্চিম অংশ, ভারতের উত্তর অংশ বাণিজ্য চলতো, সেটাও সঙ্গম যুগ থেকে আমরা জেনেছি। এই যে সঙ্গম যুগের সাহিত্য মানে কি, তখন যে বড় বড় পণ্ডিত, রাজাদের কাছে যে বড় বড় তাবড় যে কবি পণ্ডিত এরা থাকতো, এদের লেখালেখিকেই তো সাহিত্য বলে। ঠিক আছে, চলো নেক্সট। এবারে তাহলে প্রথম যে তিনটে সঙ্গম, সেই তিনটে সঙ্গম কি? দেখো, প্রথমটাও কোথায় হয়? প্রথম সংগ্রামটা এটাও হয় মাদুরাই। তৃতীয় সংগ্রামটাও কোথায় হয়? এটাও হয় কোথায়? এটাও হয় মাদুরাই। ওকে, আমার কার্ডশিটটা তোমরা দেখতে পাচ্ছ? পেনটা আজকে কাজ করছে না কেন বুঝতে পারছি না। প্রথম সাহিত্য হয় মাদুরাই, তৃতীয় সাহিত্য হয় মাদুরাই, কিন্তু তার দ্বিতীয়টা কোথায় হয়? কপাটপুরমে হয়। ঠিক আছে, প্রথম সাহিত্যের সভাপতিকে ঋষি অগস্ত, দ্বিতীয় সাহিত্যের সভাপতিকে তোলাক্কাপিয়ার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর তৃতীয় যে সাহিত্যটা ছিল, তৃতীয় যে সাহিত্যটা, তার সভাপতি হলো নাক্কিরার। ঠিক আছে, নাক্কিরার। ওকে, চলো এই ইনফরমেশনটা মনে রাখবে। এবারে কি হয়, যেটা আমাদের মনে রাখতে হবে, এই যে দ্বিতীয় তৃতীয় সাহিত্য, এটা সম্পর্কে অনেক অনেক তথ্য, বা এই এই যে সঙ্গম মানে সাহিত্য না, সঙ্গম মানে মিটিংস, প্রথম মিটিং, দ্বিতীয় মিটিং, তৃতীয় মিটিংস, এই যে দ্বিতীয় আর তৃতীয় মিটিংস থেকে যে সমস্ত বইগুলো পাবলিশ হয়েছিল, যে সমস্ত লেখালেখি হয়েছিল, তোমরাই বলো, যদি আজকে তোমাদের পাড়ার সেই লোফার ছেলেদের গ্যাংটা একদিন সানডে এক জায়গায় দেখা করে, তাহলে সেখানে কি বিভিন্ন ধোঁয়া টোয়া খাওয়া হবে না? সবই তো খাওয়া হবে। ঠিক আছে, তাহলে তার মানে কি, ওরা তো ওই জন্যই গ্রুপ করছে। ঠিক আছে, বোতল টোতল খোলা হবে, সবকিছু হবে। কিছু মাতাল যখন এক জায়গায় হবে, সেখানে বোতল খোলা হবে না, তাকে কোনো হতে পারে? ঠিক তেমন কিছু কবি যখন এক জায়গায় হবে, যেটাকে আমরা সঙ্গম বলছি, সেখানে লেখালেখি হবে না, সেটা কখনো হতে পারে? নিশ্চয়ই লেখালেখি হবে স্যার। তো প্রথম প্রথমটা মিটিংস থেকে কি কি লেখালেখি হয়েছে বা কিছু হয়নি, সেটা সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। উই হ্যাভ নো রেকর্ডস অ্যাবাউট ফার্স্ট মিটিং বা ফার্স্ট সঙ্গম। ওকে, নেক্সট। দ্বিতীয় আর তৃতীয় থেকে আমরা বিভিন্ন রেকর্ড পেয়েছি। ঠিক আছে, বিভিন্ন রেকর্ড আমরা পেয়েছি। ওকে, চলো এবারে এর মধ্যে দেখো, এখানে কি মেনশন করা আছে, প্রথম সঙ্গমের কোনো সাহিত্যকর্ম আমাদের পাওয়া যায় না। ঠিক আছে, চলো সংগ্রাম সাহিত্যের অমূল্য ভান্ডার, এখানে কি বলা আছে? ন্যারেটিভ। এটা আমরা পড়বো, এটা আমরা আমি একটু তোমাদের ইংলিশ স্লাইডে নিয়ে গিয়ে পড়াবো। এটা এখান থেকে মানে এখানকার থেকে ওখানে আরো আরো ভালো করে পাবে। ঠিক আছে, তার আগে জাস্ট একবার শুধু তোমাদের ইনফরমেশন দিয়ে দিই। সঙ্গম যে সাহিত্য ছিল, সেটা মূলত দু রকমের ওখানে বই লেখা হতো। যতগুলো বই লেখা হতো, যতগুলো লেখালেখি করা হতো, দু রকমের, দুটো পার্টে ভাগ করা। স্যার, এক ধরনের লেখকরা ন্যারেটিভ লেখা লিখতো। ন্যারেটিভ, ন্যারেটিভ কি মানে হলো, হয় তুমি কোনো আহ প্রেম ভালোবাসার গল্প লিখবে, বা তুমি যে রাজার আন্ডারে আছো সেই রাজার কোনো সুনাম লিখবে। ঠিক আছে, বোঝা গেছে? না বুঝতে পারলে বলবে। আখ্যানমূলক বা ন্যারেটিভ মানে কি? ন্যারেটিভ কোন কোন লেখাগুলোকে বলা হয়? কিছু লেখালেখি এমন ছিল যেখানে কিছু যেখানে হয় কারোর না কারোর সাথে কারো লাভ স্টোরি নিয়ে বলা ছিল, অথবা যে রাজার আমলে সে আছে, সেই রাজার কি বিভিন্ন প্রশংসা সে করছে। ঠিক আছে, আর একটা কি স্যার, নীতি কথামূলক বা ডিডাকটিভ। ডিডাকটিভ মানে কি? ডিডাকটিক মানে কি? ডিডাকটিক মানে হলো বিভিন্ন আদর্শমূলক লেখা, যেটা থেকে তুমি একটা ভালো মোরালিটি পাবে, ভালো নৈতিকতা পাবে, ভালো সাজেশন পাবে, ভালো অ্যাডভাইস পাবে, সেটা। আর যে মহাকাব্যগুলো হয়, সেটাও ডিডাকটিকের মধ্যে বা নীতিকথামূলক এই ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। ঠিক আছে, তাহলে যত রকমের লেখালেখি হতো, যত রকমের বই হতো, সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ন্যারেটিভ, একটা হলো ডিডাকটিক মানে আখ্যামূলক আর নীতিকথামূলক। ঠিক আছে, এবারে একটা বিখ্যাত ন্যারেটিভ বইয়ের নাম কি? মেল কানাক্কু। ঠিক আছে, বিখ্যাত একটা ন্যারেটিভ বইয়ের নাম হলো মেল কানাক্কু, আর বিখ্যাত একটা ডিডাকটিক বইয়ের নাম হলো কিল কানাক্কু। ঠিক আছে, রিসেন্ট স্টিল আমি বলছি, আমরা ইংলিশ স্লাইডে এর থেকে আরো ভালো করে এটা পড়বো, কোনো চাপ নেই। ঠিক আছে, আচ্ছা এই যে মেল কানাক্কু দেখলে,
এটা তো একটা বই, বড় উপন্যাস। এই উপন্যাসের মধ্যে অনেক ছোট ছোট চ্যাপ্টার বা ছোট ছোট বই এর মধ্যে ঢুকে আছে। এরকম কটা? 18টা। ঠিক আছে, এই ছোট ছোট বইগুলো কি কি? একটু থোকাই, পাত্তু পাত্তু, পথিনেন প্রভৃতি এরকম আছে। এই একটু থোকাই আর পাত্তু পাত্তুটা মনে রাখবে, ঠিক আছে? নামগুলো দেখছো, পাত্তু পাত্তু। আর যেটা কিলকানাক্কু উপন্যাস, তার মধ্যে যে ছোট ছোট এ ছিল, সেটা কি? দাঁড়াও, ওকে, ওকে, ঠিক আছে। সেটা হলো তিরুকুরল, নালাদিয়ার, ইন্না নারপাথু। ঠিক আছে, বইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আমরা ইংলিশ লাইটে আর ভালো করে এটা করব। এইটা ইম্পর্টেন্ট, তোলাক্কাপিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে। কেন? আমাদের এই যে দ্বিতীয় সাহিত্যটা আমরা পড়ে আমাদের ছিল কপাটপুরমে, দ্বিতীয় সাহিত্য থেকে কেবল একটা বই পাবলিশ হয়, একটা সাহিত্য। সেটা কি? যেটা লিখেছিল তোলাক্কা পিয়ার নামক কবি। তাই ওই বইটার নাম হয়েছে তোলাক্কা পিয়াম। আর এটাই হলো তামিল ভাষার সবচেয়ে প্রাচীনতম ব্যাকরণ গ্রন্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার বলো, সংস্কৃতের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থের নাম কি সংস্কৃত ব্যাকরণের? কেউ বলতে পারবে? সংস্কৃত ব্যাকরণের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থের নাম পাণিনির কি? অষ্টাধ্যায়ী, তাই তো? অষ্টাধ্যায়ী। হ্যাঁ, ঠিক তেমন তামিল ভাষার সবচেয়ে পুরানো ব্যাকরণ ব্যাকরণ বই হলো তোলাক্কাপিয়াম। কখন পাবলিশ হয়েছে এটা? দ্বিতীয় সঙ্গমে, মানে দ্বিতীয় কবিদের মিটিং এ। ঠিক আছে, চলো, কে লিখেছে? তোলাক্কা পিয়ার লিখেছে। তাই তোলাক্কা পিয়ারকে কি বলা হয়? একে বলা হয় ফাদার অফ তামিল লিটারেচার, মানে তামিল সাহিত্যের জনক তোলাক্কা পিয়ারকে। কেন? উনি তোলাক্কাপিয়াম বইটা লিখেছিলেন। ওকে, এই যে এখানে দুটো বই আছে, এই দুটো বই আমরা এখানে পড়বো না, আমরা পড়বো এটা ইংলিশ স্লাইডে, যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। এবারে এবারে আমরা পড়বো তিনটে, আমি যে বলেছিলাম তিনটে মেনলি রাজা ছিল। তিনটে মেনলি রাজা কে কে ছিল? রাজার বংশ। প্রথমে ছিল কেরালার দিকে চেরা, আর অন্ধ্রপ্রদেশের দিকে ছিল কি? চোল। আর আমাদের আহ তামিলনাড়ুর দিকে কে ছিল? পাণ্ডব। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে? তো যেটা এ ছিল, কেরালার দিকে ছিল চেরা। চেরাদের দেখো, চেরাদের কি সংকেত ছিল? তীর ধনুক। আর এ ছিল কি? চোলদের কি ছিল? ওদের ছিল বাঘ। আর যেটা পান্ডা, ওদের কি ছিল? ওদের ছিল মাছ সংকেত। ঠিক আছে, চলো, এই যে ছকটা করে দিয়েছি এখানে, এই স্লাইডে তোমরা ভালো ভালো তো তোমরা বেশি বেশি ইনফরমেশন পাবে। ঠিক আছে, আর ইংলিশ স্লাইডে ওখানে কনসেপচুয়াল ক্যালারিটি পাবে। ঠিক আছে, চলো, এই যে চেরা, এটাকে চেরা করে নেবে। চেরা, এদের রাজধানী কোথায় ছিল? ভাঞ্জি বা করুর। ঠিক আছে, এদের যে রাজধানী ছিল ভাঞ্জি বা কোথায়? মনে রাখবে, ভাঞ্জি বা করুর। ইম্পর্টেন্ট হলো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে দেবে, তাই তোমাকে মনে রাখতে হবে চেরাদের রাজধানী ছিল। ঠিক আছে, ওদের প্রতীক কি ছিল? তীর ধনুক, আমরা পড়েছি। এবার যদি তোমাদের বলে চেরা বর্তমানে কোন রাজ্যের কাছে অবস্থিত ছিল, কেউ বলো দেখি। চেরারা যেখানে ছিল সেটা এখন কোন রাজ্য? কেরালা। কেরালা। ওকে, চলো, এবারে এদের যে দুটো বন্দর ছিল খুব ইম্পর্টেন্ট, সেটাকে হলো বলা হয় মুজিরিস। যে বন্দর ছিল একটা, সেটাকে বলা হয় মুজিরিস। এরা এখান থেকেই উত্তর পশ্চিম ভারতের সাথে বাণিজ্য করত। ইম্পর্টেন্ট, প্রতীক ছিল ধনুকতুর। এদের প্রধান প্রধান শাসক কে ছিল? সেনগুটেবন। ঠিক আছে, সেনগুটেবন, এটা মনে রাখবে, আমরা একে নিয়ে পড়বো, এটা ইম্পর্টেন্ট রাজা আছে। ঠিক আছে, প্রধান শাসক ছিল সেনগুটেবন। ঠিক তেমন চোলদের প্রধান শাসক কি? চোলদের প্রধান শাসক হলো কারিকল। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। মানে কারিকলটা নিয়ে অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, কারিকল কোন বংশের শাসক? চোল বংশের। চোলদের প্রতীক কি? চোলদের প্রতীক হলো বাঘ। চোলদের বন্দর কি ছিল? দুটো বন্দর ইম্পর্টেন্ট ছিল, একটা হলো কাবেরীপট্টনম আর একটা হলো পুহার। ঠিক আছে, দুটো বন্দর খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। সরি, দুটো বন্দর না, একটা বন্দর পুহার, এরই এখনকার নাম কাবেরীপট্টনম। ঠিক আছে, আচ্ছা, আর আর রাজধানীও কোথায় ছিল? পুহার বা উড়াউর। ঠিক আছে, উড়াউরটা অনেকবার দিয়েছে অপশনে, পুহারটাও কখনো কখনো দেয়, তাই তোমাকে দুটোই মনে রাখতে হবে। আচ্ছা, পাণ্ডবদের কি ছিল? এদের রাজধানী ছিল মাদুরাই। ঠিক আছে, এদের বন্দর ছিল কোরকাই। এ ছিল তোমার প্রতীক ছিল মাছ। এবং এদেরও মানে ইম্পর্টেন্ট রাজা ছিল, যেটা এলাবোরেটলি বলবো বলে এখানে দেওয়া হয়নি, আমি তোমাদের ইংলিশ স্লাইডে কভার করে দেবো। এদেরও ইম্পর্টেন্ট কিছু রাজা ছিল।
এবারে যে এদের সংস্কৃতি, সংস্কৃতিটা কি? মেনলি এরা বর্তমানে যেখানে থাকতো সেটা এখন কোন এলাকা? বেশিরভাগ পড়ছে কেরালায় আর কিছু অংশ পড়ছে তামিলনাড়ুতে। ঠিক আছে, এদের প্রধান শাসক কি? সেনগুটেবন, যাকে বলা হয় লালচের, অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট। লালচেরা কাকে বলা হয়? এদের যে বিখ্যাত শাসক সেনগুট্টেবন তাকে বলা হতো লালচেরা। ঠিক আছে, আচ্ছা, এই যে কন্নগীর পূজার জন্য তিনি পত্তিনী প্রথা, ঠিক আছে, পত্তিনী প্রথা, স্টিল এটা আমরা ইংলিশ স্লাইডে আরো ভালো করে পড়বো, শুধু এইটুকু জেনে নাও। এই যে সেনগুট্টেবন যাকে বলা হতো লালচেরা, উনি পত্তিনী প্রথা বলে বা পত্তিনী পূজা বলে একটা পূজা চালু করেছিলেন। এই পত্তিনী পূজাটা, এটার স্টোরিটা তোমাদের আমি একটু পরে বলবো, দুর্দান্ত একটা স্টোরি আছে, লাভ স্টোরি আছে এখানে। এই যে পত্তিনী পূজাটা কাকে করা হয়, সেই সেই মহিলাটির নাম কি, সেই দেবীটার নাম কি? সেটা হলো কন্নগী। কন্নগী বলে একজন মহিলা ছিল, তাকে এখন করে পূজা করা হয় বা পরে তাকে পূজা করা হয়। সেই পূজার নাম কি? পত্তিনী। এই পূজাটা কে চালু করেছিল? সেনগুট্টেবন, যাকে বলা হয় লালচেরা। ঠিক আছে, আচ্ছা, কারুরের শিলালিপিতে এর উল্লেখ আছে, মানে তামিলনাড়ুর কাছে একটা কারুর শিলালিপি আছে, কারুর, সেই কারুর শিলালিপিতে সেনগুট্টেবনের কথা উল্লেখ আছে। চোলদের আমরা বলি চোল মন্ডলম নামে পরিচিত। চোলদের সম্পর্কে আমরা এখন খুবই হালকা করে পড়বো, কেননা বেশিরভাগ প্রশ্ন চোলদের নিয়ে পড়ে পরবর্তী চোল থেকে, আর পরবর্তী চোলটা আবার কখন আসে? সেটা আসে 1800 শতাব্দীতে। মানে চোলরা মাঝখানে কয়েকশো বছরের জন্য গায়েব হয়ে যায়, আবার 100 বছর পরে, 200 বছর পরে আবার তারা কাম ব্যাক করে। তো তখন ওই যুগটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওটাও আমরা পড়বো। আচ্ছা, কারিকল ছিলেন এখানে শ্রেষ্ঠ রাজা, আমরা তো দেখেছি। ভিন্নির যুদ্ধ, ভিন্নির যুদ্ধটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, ভিন্নির যুদ্ধ। ঠিক আছে, চের ও পাণ্ড্যদের মধ্যে হয় এটা। শুধু চের আর পাণ্ড্য নয়, আরো অনেকগুলো বংশ ছিল ভিন্নির যুদ্ধে এই যে কারিকলকে হারাতে চায়, কিন্তু কারিকল এখানে জিতে যায়। যে টিমটা বেশি শক্তিশালী ছিল, যে টিমের মধ্যে চেরা ছিল, পাণ্ড্যরা ছিল, আরো অনেকগুলো বাহিনী ছিল, ওরা সব হেরে যায়। ঠিক আছে, তাহলে ভিন্নির যুদ্ধ কারা করেছিল, কে জিতেছিল? চোররা। নেক্সট, এখানে ইম্পর্টেন্ট হলো, এখানে যেমন ইম্পর্টেন্ট হলো পত্তিনী প্রথাটা, তেমন এখানে ইম্পর্টেন্ট হলো এই চোররা তুলা ব্যবসায় খুব মানে টাকা পয়সা কামিয়েছিল। ঠিক আছে, তুলা এখানে খুব ইম্পর্টেন্ট ছিল, তুলা ব্যবসাটা এরা খুব ভালো করে করতো। ঠিক আছে, আচ্ছা, এবার আসছে পাণ্ড্যতে। তামিলনাড়ুতে শাসন করতো, রাজধানী ছিল ভাইগাই নদীর তীরে মাদুরাই। পাণ্ড্যদের রাজধানীটা পরীক্ষায় পড়ে। পাণ্ড্যরা বেশিরভাগ কি বাণিজ্য করতো? মুক্তার বাণিজ্য করতো। ঠিক আছে, আর এটা কোথা থেকে আমরা পেয়েছি? মেগাস্তিনিসের বই থেকে আমরা পেয়েছি। ওকে, আচ্ছা, কার সাথে বাণিজ্য করতো? রোমানদের সাথে বাণিজ্য করতো। মেগাস্তিনিস এসছে কোথা থেকে? গ্রিক থেকে। আর রোমানটা কোন দিকে? গ্রিকের দিকে। ওই জন্য মেগাস্তিনিস এই কথাটা বলতে পেরেছে। ওকে, মনে রাখবে। আচ্ছা, অধ্যায় 4-এ কি? সমাজের কেন্দ্রবিন্দু, সমাজটা নিয়ে আমরা পড়বো। সমাজটা কি? এদের সমাজ ছিল রাজতন্ত্র। কেননা আমরা জানলাম এখানে যে স্যার, এখানে তো তিনটে রাজা ছিল, তিনটে বংশ ছিল, চেরা, চোল, পাণ্ড্য, তাহলে এটা তো রাজতন্ত্রই হবে, তাই না? তাহলে এটা তো রাজতন্ত্রই হবে। এবারে দেখে নাও চেন অফ এদের যে সাইকেলটা, মানে লিভিংটা, সেটা দেখে নাও, স্টেজ অফ লিভিংটা। প্রথমে যে শাসক শ্রেণী, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শাসক শ্রেণীকে বলা হতো আরসার, মানে যারা শাসন করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ব্যবসায়ী করতো তাদেরকে বলা হতো বৈশিয়ার। ঠিক আছে, যারা ধনী জমিদার ছিল, ঠিক আছে, ধনী জমিদার, তাদেরকে বলা হতো ভেল্লালার, পরীক্ষায় পড়েছে একবার, ভেল্লালার। ঠিক আছে, নিম্ন শ্রেণী কারা? তাদেরকে বলা হতো কাদাইসিয়ার বা আদিমাই, যারা অল্প পয়সার মানুষ ছিল। ঠিক আছে, আর যারা সাধারণ কৃষক ছিল, কেবল চাষবাস করে খেত, তাদেরকে বলা হতো উজাভুর, এটাও একবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, উজাভুর, এটা মনে রাখবে। শাসক শ্রেণীকে বলা হতো আরসার, যারা ব্যবসা করতো তাদেরকে বলা হতো বৈশিয়ার, যারা ধনী জমিদার তাদেরকে বলা হতো ভেল্লার, যারা নিম্ন শ্রেণী তাদেরকে বলা হতো কদাইশিয়ার বা আদিমাই। কি করে মনে রাখবে? স্যার, যারা গরিব লোক, নিম্ন শ্রেণী, তারা তো মানে কাদামাটির বাড়িতে থাকে, ঠিক আছে, আদিম মানুষের মতো জীবনযাপন করে, তাই নিম্ন শ্রেণী। স্যার, যারা ধনী তারা তো সবসময় বাল্লে বাল্লে করে বেড়ায়, ঠিক আছে, কারণ ওদের কাছে তো অনেক টাকা, তাই ওদেরকে বলা ভেল্লালার। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তো সাধারণ কৃষকদের বলা হতো উজাবু। ঠিক আছে, চলো, এবারে আমরা কি দেখবো? সঙ্গম যুগে বংশ, আচ্ছা, রাজতন্ত্রটা কেমন ছিল? বংশানুক্রমিক ছিল। যেমন
স্যার আমরা নর্থ ইন্ডিয়া রাজাদের ক্ষেত্রেও দেখেছি, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তা ওনার এ হবে বিন্দুসার, তারপরে ওনার ছেলে হবে অশোক। তো যেমন রাজা মারা যাওয়ার পরে তার বংশধর রাজা হয়, তেমন ভাবে এখানেও ছিল। ঠিক আছে, আচ্ছা আমরা এটা করলাম। আচ্ছা, মুভেন দা ভেলন, এর সাথে কিন্তু গুলিয়ে ফেলবে না। মুভেন দা ভেলন আর আমরা যে পড়েছিলাম এই যে একদম প্রথমে দেখো, আমরা যে পড়েছিলাম একদম প্রথমে, কোথায় গেল এই যে মুভেনদার। মুভেনদার আর মুভেন্দা ভেলন, এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, দুটো আলাদা। মুভেনদার মানে যারা থিনাইদের লিডার ছিল, আর ভেলন মানে কি, মুভেন্দা ভেলন মানে তারা ছিল ধনী জমিদার। যেমন ছিল আমরা স্যার এখানে যেমন আরসার, এই সরি ভেল্লালার পড়ি, তেমন আরো দুটো নাম হয় ধনী জমিদারদের, মুভেন্দা ভেলন আর আরাইয়ার। এরা ধনী জমিদারদেরকে এই দুটো নামেও ডাকা হতো। ক্লিয়ার? বোঝা গেছে? এই পর্যন্ত কারোর কোনো সমস্যা হলে বলো। ক্লাস কি ভালো লাগছে? প্রেজেন্টেশন কি ঠিক আছে? ওকে। একটু কি ফাস্ট হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে স্পিড? ওকে, একটু ফাস্ট হয়ে গেলে একটু বলে দেবে। চলো, থ্যাংক ইউ। শাইন বলছে দারুণ স্যার, সঙ্গে একটা লাভ দিয়েছে বড়। থ্যাংক ইউ। এইবার দেখো স্যার, এই রাজাটা কি করছে এখানে ওদিকে বসে, রাজ্য ছেড়ে দিয়ে? এখানে এটা হলো ভাত্তা কিরুত্তাল, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে, ভাত্তা কিরুত্তাল, একবার এই টার্মটা নিয়ে এনটিপিসি তে জিজ্ঞাসা করেছে। ভাত্তা কিরুত্তাল, এবং এটা একবার পিএসসি মিসলেনিয়াসেও এসছে। ভাত্তা কিরুত্তালটা কি বলে দিই। সঙ্গম যুগে যদি কোনো রাজা হেরে যেত না, হেরে যেত, তখন কি হতো, ওর সাথে তো অনেক সেনাবাহিনী গেছে, অনেক লোকজন গেছে। রাজা হেরে গেছে মানে কি, ওরা সবাই মারা যাওয়ার পরেই তো হেরে গেছে। আমি যদি লোকবল নিয়ে যাই, আর আমার লোকবল যদি মারা যায়, তাহলে আমি তো একা হয়ে যাব, মানে আমি হেরে গেলাম। সো যখন রাজার সব লোকজন মারা গেল, রাজাটা হেরে গেল, তো রাজা খুব নিজেকে লজ্জিত বোধ মনে করতো। ঠিক আছে, যে আমার জন্য এত লোক মারা গেল, আমি এদের পরিবারের কাছে মুখ দেখাবো কি করে। তো ও নিজেকে সবার থেকে আড়াল করে নিতে, নিজে নিজের সম্মান রক্ষা করতে, নিজের মানে লজ্জিত বোধ যাতে না করতে হয় সেজন্য ও একটা দূরে কোথাও চলে যেত। দূরে কোথাও চলে যেত, চলে গিয়ে সেখানে উত্তর দিকে মুখ করে সারা মানে সন্ন্যাস গ্রহণ করত এবং অনশনে থাকতো, এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হতো। ঠিক আছে, এই যে শোকের যে সিস্টেম, শোক পালন করার যে সিস্টেমটা, এটাকে বলা হতো ভাত্তা কিরুত্তাল। ক্লিয়ার? মনে থাকবে। এটা কি হয়, প্রথাটি সেই যুগে সম্মান, বীরত্ব ও আত্মত্যাগের ধারণা দেয়। ঠিক আছে, মনে রাখবে। চলো, এবার ভূমি হৃদয় থেকে কিংবদন্তি মানে কি, সঙ্গম যুগে শুধুমাত্র রাজা বা যুদ্ধের কাহিনী নয়, এটা পড়ে নেবে, এটা একটা লেকচার আমি মেরেছি এখানে হালকা করে, এটা একটু পড়ে নেবে। ওকে, এই ছিল আমাদের সঙ্গম যুগের যাবতীয় ফ্যাক্ট। এই চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার, খুব একটা বড় চ্যাপ্টার নয়, কিন্তু আমি তোমাদের একটু বেশিক্ষণ ধরেই পড়াবো এটা, তোমাদের যাতে মনে থাকে। তো মানে এবার বলো, আমরা যতগুলো ফ্যাক্ট পড়লাম, এর বাইরে কোশ্চেন আসবে না এই চ্যাপ্টার থেকে। আমরা ইংলিশ স্লাইডে এই ফ্যাক্ট গুলোই পড়বো, কিন্তু একটু অন্য ভাবে পড়বো, যাতে তোমাদের ইন্টারেস্টিং লাগে এবং বুঝতেও তোমাদের অনেকদিন মনেও থাকে। ঠিক আছে, তো এবার বলো, এর মধ্যে থেকে কোনো কিছু তোমরা বুঝতে পারোনি, এরকম কিছু থাকলে আমাকে বলো। ঠিক আছে, কোনো সমস্যা কারোর? প্রত্যেকটা জিনিস বোঝা গেছে? ওকে, চলো আমি তো কি, তাহলে আমরা ইংলিশ স্লাইডে যাই। সম্মতি দাও, থামস আপ দিয়ে বা ভার্বালি বলে সম্মতি দাও। ওকে, চলো চলো। ওকে, সো আমরা এখানে আমাদের সঙ্গম যুগের যাবতীয় ফ্যাক্ট এখানে শেষ হচ্ছে। এবার আমরা আরো এলাবোরেটলি এটাকে বোঝার জন্য আমরা একটু স্লাইডটা চেঞ্জ করছি। ক্লাস কি ঠিকঠাক আছে তো? ওকে, ওকে, চলো। পিপিটিতে না ক্লাসটা খুব ভালো চলে, এবার দেখো ক্লাসটা স্মুথলি চলবে।
আমি ভুল করে ওটাকে পিপিটি করা হয়নি। তাহলে আমরা এই পর্যন্ত জেনেছি। ওকে, সো সবাই কি বলছো, ক্লাস কি এভাবেই চলবে? আগামী ক্লাসগুলো এভাবেই চললে সুবিধা হয়? ওকে, চলো। সো এটা আমরা পড়লাম, একদম প্রথমেই দেখে নিয়েছি যে কোথায় কিভাবে আমরা যে সঙ্গম যুগ সম্পর্কে জানতে পেরেছি, ফার সাউথ, ডেকান সাউথ কি, এটা আমরা পড়লাম। ঠিক আছে, হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমরা পড়লাম, কোথায় চোলা আছে, কোথায় পাণ্ডব আছে, কোথায় সেরা আছে, সব পড়লাম। এবার এখান থেকে আমাদের একটু স্টার্ট হবে। এই যে আমি তোমাদের বলেছিলাম, এই যে আমাদের তিনটে সঙ্গম, একটা দুটো তিনটে, তিনটে সঙ্গম, তিনটে সঙ্গমকে কে সাপোর্ট করেছিল? তিনটে সঙ্গমকে সাপোর্ট করেছিল পাণ্ডবরা। সাপোর্ট করা মানে কি? তিনটে সঙ্গমকে সাপোর্ট করা মানে কি, বলো বলো, শুধু আমি বলবো? পৃষ্ঠপোষকতা করেছে মানে কি, কেউ বলো একজন। খরচ বহন করেছে এরকম খরচ বহন বলছিলেন তো। করেছে, ওকে। ওটা যাতে মিটিংটা পিসফুলি হয় সেটা করতে সাহায্য করেছে। ঠিক আছে, তো তিনটে সবই কে করেছে? পাণ্ডবরা করেছে, চেরারা করেনি, চোলারা করেনি। ওকে, চলো। এবারে এই যে মুচ্ছানগম আমরা পড়েছি, মুচ্ছানগম, মুচ্ছানগম তাহলে কি? আমরা যেটাকে সঙ্গম বলছি, তামিলরা ওটাকে মুচ্ছানগম বলে। ঠিক আছে, বোঝা গেছে? দেখো, একাডেমি অফ তামিল পোয়েটস মানে কি? সঙ্গম মানে হলো তামিল পোয়েটসদের মানে সম্মিলিত যে মিটিং। তাহলে কটা হয়েছে? তিনটা হয়েছে। প্রথমটা হয়েছে কোথায়? মাদুরাই। দ্বিতীয়টা হয়েছে কোথায়? কাপ মানে কাপাটপুরম। তৃতীয়টা হয়েছে কোথায়? মাদুরাই। তাহলে প্রথম আর তৃতীয়টা দুটোই সেম জায়গাতে হয়েছে, দিস ইজ তামিলনাড়ু। তিনটেই সব তামিলনাড়ুতে হয়েছে। ওকে, আর তামিলনাড়ুতে কে ছিল? বলবে স্যার এই তো দেখলাম তামিলনাড়ুতে পাণ্ডবরা ছিল। তাহলে যেহেতু তিনটে সব তামিলনাড়ুতে হয়েছে, ওই জন্য পাণ্ডবরা এটার খরচ বহন করেছে। ঠিক আছে, চেরা চোরাদের তো দোষ দিয়ে লাভ নেই। ওকে, চলো। এবারে এখান থেকে আমরা একটু ইন ডিটেলে পড়বো। স্যার তিনটে যে হয়েছে, প্রথমটা কোথায়? মাদুরাই। ঠিক আছে, প্রথমটা কোথায়? মাদুরাই। এখানে কারা? আমি আমি তোমাদের বললাম ঋষভ আগস্ট, ঠিক আছে, সরি ঋষি আগস্ট এটা করেছিল। এখান থেকে আমরা কোনো রকম সাহিত্য পাই না, এখনো পাওয়া যায়নি। দ্বিতীয় চলে আসো, কাপাটপুরম যেটা হয়েছিল, সেখানে প্রচুর নাম্বার অফ পোয়েটস মানে প্রচুর কবিরা এখানে যোগদান করেছিল। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে স্যার এখানে কেবল অনলি লিটারেরি ওয়ার্ক, কেবল একটা সাহিত্য, কেবল একটা সাহিত্য, সাহিত্য মানে কি? কেবল একটা সাহিত্যের বই পাবলিশ হয়েছিল, সেটা কি? তোলাক্কাপিয়াম। তোলাক্কাপিয়াম যেটাকে বলা হয় তামিল সাহিত্যের সবচেয়ে প্রাচীন বই। তামিল ব্যাকরণ বা তামিল সাহিত্য যাই খুশি বলো, সবচেয়ে ব্যাকরণ, সবচেয়ে প্রাচীন বই। আচ্ছা তোমরা এবার বলো, ক্লাস মানে ক্লাসটা প্রায় শেষের দিকে, এই বইটা লিখেছিল কে? দেখি কার মনে আছে। ততক্ষণ আমি একটু তোলকাপিয়া জল খাই। লিখেছিল। তোলকাপ্পিয়া। তোলাক্কাপিয়া, ওকে। কি সমাজশ্রী, ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। মনে থাকবে? হুম। চলো, কিচ্ছু মনে থাকবে না। দেখো, না পড়লে কি করে মনে থাকবে? বলছে, আপনি পড়ান, মনে না রাখার দায়িত্ব আমার। আচ্ছা, আপনি যত ভালো করে পিপিটি করুন, আমি মনেই রাখবো। ওকে, আচ্ছা, তারপরে তৃতীয়টা কোথায় হয়েছিল? মাদুরাই। মাদুরাই হয়েছিল, এখানেও প্রচুর সংখ্যক লোকজন এসেছিল। এখান থেকে স্যার, এখান থেকে আমাদের কিছু বই পাবলিশ হয়েছিল। তাহলে দ্বিতীয়টা থেকে কেবল একটা বই, এবং যেটাই একাই 100, যেটাই তামিল সাহিত্যের জনক হয়ে গেছে। ঠিক আছে, তোলাক্কাপিয়ার এটা লিখেছিল, আমরা এটা জানলাম। তোলাক্কাপিয়ার, যাকে বলা হয় ফাদার অফ তামিল লিটারেচার। ওকে, এখানে কি স্যার? এট্টু টোগাই, পাট্টু পাট্টু, ঠিক আছে, পাথিনে কালিকানুক্কু, বাবা তোমরা পড়ে নেবে এগুলো, ঠিক আছে। শিলাপাথিগারাম এটা, আর মানি মেঘালয়, এই দুটো ইম্পর্টেন্ট। এই দুটো কষ্ট হলেও একটু পড়ো, এই দুটো খুব ইম্পর্টেন্ট বই। ঠিক আছে, তোলাক্কাপিয়াম এর পরে যদি কিছু বই ইম্পর্টেন্ট থাকে সেটা এই দুটো। আর এই দুটো একটু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞাসা করে। ঠিক আছে, চলো, কেন ইম্পর্টেন্ট একটু পরে জানতে পারবে। কুড়াল বলে একটা কি পড়েছিলাম, ওটাই। ওকে, ওটাই, ওটাই কি ছিল?
ওটা কি ছিল? কি শাইন, কোনটা বলছে? কুড়াল মানে? এই তামিল সাহিত্যে একটা কুড়াল বলে একটা পড়েছিলাম যে বইয়ের যা নাম। কিছু পড়েছো এখানে পেয়ে যাবে, দেখো সব 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 এখানে পেয়ে যাবে, একটু আমাকে শেষ করতে দাও। দেখো, সো হুম। তোলাক্কাপিয়ার, তোলাক্কাপিয়ার কি লিখেছিল? তোলাক্কাপিয়ামটা লিখেছিল, যেটা তামিল সাহিত্যের সবচেয়ে প্রাচীন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিসের উপরে? তামিল গ্রামারের উপরে, তামিল ভাষার ব্যাকরণের উপরে। ঠিক আছে স্যার, এটা কি শুধু ব্যাকরণ দেয়? নো, এটা তামিল সাহিত্য, মানে তখন সঙ্গম যুগে যারা বসবাস করত, ওই ফোর, কোথায় 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 স্যার, এই ফোর সাউথ এলাকায় তখন যারা বসবাস করত, ওখানকার ওখানকার সামাজিক এবং অর্থনৈতিক দুটো কন্ডিশন সম্পর্কেও বলে। সামাজিক এবং অর্থনৈতিক দুটো কন্ডিশন সম্পর্কেও বলে। ওকে, শুধু ব্যাকরণ নিয়ে বলে না। ঠিক আছে, পরীক্ষা যদি পড়ে, বিশেষ করে যারা বড় লেভেলে এক্সাম দেবে, বিসিএস বলো, এনটিপিসি বলো, ওরা মনে রাখবে তোলাক্কাপিয়াম বই থেকে কোনটি জানা যায় না? গ্রামার, সোশিও ইকোনমিক, নাকি ডিফেন্স? তো ডিফেন্সটা মারবে, কারণ স্যার সমাজ সমাজ সম্পর্কে জানা যায়, ইকোনমিক সম্পর্কে জানা যায়, ব্যাকরণ সম্পর্কে জানা যায়, এছাড়া আর কোনো কিছু সম্পর্কে জানা যায় না। ওকে, এবারে যেটা ইম্পর্টেন্ট স্যার, প্রথমে তাহলে সেকেন্ড মিটিং এটা ছিল, সেকেন্ড মিটিং থেকে তোলাক্কাপিয়াম বইটা পাবলিশ হলো। দ্বিতীয় মিটিং, আচ্ছা, এরপরে আমরা দেখেছি দ্বিতীয় মিটিং এ, কেবল দ্বিতীয় মিটিং থেকে এইগুলো সব আমরা এক্ষুনি দেখলাম যে এগুলো সব স্যার কোথায়, এগুলো সব দ্বিতীয় মিটিং এ, এই বই, সরি দ্বিতীয় না, তৃতীয়, স্যার তৃতীয় মিটিং এ এই বইগুলো লেখা হয়, এই যে তৃতীয় মিটিং এ এই বইগুলো লেখা হয়। এবার স্যার এত কি পড়তে হবে? এটা তোমাদের জানিয়ে রাখার জন্য, এতটা পড়ার দরকার নেই, কেবল এটা পড়বে যে এত্তু তুগাই, এত্তু তুগাই, এটা যে উপন্যাস ছিল, এটা যে উপন্যাস ছিল, এগুলো সব উপন্যাস। ঠিক আছে, যেগুলো উপরে লেখা আছে ওগুলো সব উপন্যাস, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। ঠিক আছে, তো এত্তু তুগাই উপন্যাসের মধ্যে অনেক ছোট 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 বই ছিল। যেমন একটা বই মনে রাখবে, পাদি রূপপাত্তু, পাদি রূপপাত্তু, যেটা থেকে আমরা চেরাদের কথা জানতে পারি। ঠিক আছে স্যার, পাট্টু পাট্টু যে উপন্যাস ছিল, পাট্টু পাট্টু, হেভি উপন্যাস না? পাট্টু পাট্টু, পাট্টু পাট্টু যে উপন্যাস ছিল, সেখান থেকে আমরা মাদুরাই কাঞ্জি, মাদুরাই কাঞ্জি নামক যে ছোট গ্রন্থটা ছিল, সেখান থেকে আমরা পাণ্ড্যদের সম্পর্কে জানতে পারি। কেউ আমাকে বলে দাও পাণ্ড্যদের রাজধানী কোথায়? স্যার, পাণ্ড্যদের যে ক্যাপিটাল মাদুরাই। মাদুরাই, তাহলে এটা মনে থাকবে স্যার, মনে থাকবে। আর পাট্টু পাট্টু উপন্যাস থেকে যে বইটা আরেকটা ছিল, সেটা হলো পাট্টিনা পালাই, পাট্টিনা পালাই বইটা থেকে আমরা চোলাদের সম্পর্কে জানতে পারি। সো এই কটা তোমাকে একটু মনে রাখতে হবে। এবারে কথা হলো স্যার, এটা আর এটা কেন আপনি ইনক্লুড করলেন? এমনিতে তো নামগুলো পড়তে খুব কষ্ট হচ্ছে, মানে দরকার আছে। দেখো, এবারে এবারে এই যে তোমরা, এই যে একটু টুগাই থেকে, আর এই যে পুরো আমরা বইগুলো আছে, এগুলো সব কোথায় লেখা? থার্ড মিটিং এ, তৃতীয় সঙ্গমে। তার মধ্যে একটু টুগাই আর পাট্টু পাট্টু, এরা কি? এরা হলো ন্যারেটিভ। আচ্ছা, ন্যারেটিভ মানে আমি কি বললাম একটু আগে, যে হয় ভেলার, ভেলার মানে কি? ভেলার মানে হলো প্রশংসা বা বীরত্ব। হয় বীরত্বের কাহিনী লিখবে রাজার, বা কোনো লাভ স্টোরি লিখবে। ন্যারেটিভ মানে হলো, ন্যারেটিভ বই মানে হলো এটা, এই দুটো লিখবে। ঠিক আছে, আর যেটাকে আমরা ন্যারেটিভ বই বলছি, ওটা তামিলের, মানে তামিলনাড়ুর ভাষায় ওটাকে বলা হয় মেল কানাক্কু। ঠিক আছে, তাহলে মেল কানাক্কুটা কি? এটা একটা নাম, কিসের নাম? যেটাকে আমরা ন্যারেটিভ বলছি ওটাকেই বলা হয় মেল কানাক্কু। তাহলে মেল কানাক্কু মানে কি? মেল কানাক্কু মানে এমন ধরনের বই যেখান থেকে কোনো উপদেশ, আদেশ কিছুই পাওয়া যাবে না, শুধু সেখান থেকে লাভ স্টোরি পাওয়া যাবে আর বীরত্বের কাহিনী পাওয়া যাবে। ওকে, তাহলে এরকম দুটো বই, দুটো উপন্যাস কি কি? একটু টুগাই আর কি পাট্টু পাট্টু। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, এবারে স্যার ডিডাকটিকটা কি? ডিডাকটিক, ডিডাকটিক মানে হলো তুমি এখান থেকে কোনো মানে উপদেশ পাবে, তুমি এখান থেকে কোনো, তুমি নীতি কথা পাবে। ঠিক আছে, যেগুলো জ্ঞানমূলক বই,
সেগুলোকে কি বলা হয়? তাহলে এই বইগুলোকে তামিলনাড়ুর ভাষা কি বলা হয়? কালিকা নাক্কু। ঠিক আছে? তাহলে এই কালিকা নাক্কু মানে কি, যে সমস্ত বই থেকে উপদেশ নীতি কথা কিছু শেখা যায়, ভালো কিছু শেখা যায়, সেগুলোকে বলা হয় কালিকা নাক্কু। যেমন দেখো, এই যে পাথিনে পাথিনে কিলা পাথিনে কিলা কানাক্কু, ঠিক আছে? এই বইটা অতটা ইম্পর্টেন্ট নয়। পাথিনে কিলা কানাক্কু এটা কি ছিল? এটা একটা নীতি কথা নিয়ে বই ছিল। এর মধ্যে 18টা উপন্যাস ছিল, জানার দরকার নেই। স্যার যা নাম 18টা দিলে আমি এক্ষুনি ক্লাস ছেড়ে পালাবো, তো দেবো না, ওই কারণে দিইনি। তো পাথিনে কিল কানাক্কু, ঠিক আছে? পাথিনেন কিল কানাক্কু এই যে উপন্যাসটা ছিল, এখানে একটা বই মনে রাখবে, এখানে একটা বই ইম্পর্টেন্ট, সেটা হলো তিরুকুরাল। তিরুকুরাল, ঠিক আছে? তিরুকুরাল। তিরুকুরালটা ওই ট্রাকের মধ্যে লাগছে না? মানে ট্রাকের মতো নামটা শুনতে লাগছে না, তিরুকুরাল? আর এখানে দেখো পথ পথ আছে না এর মধ্যে? এইভাবে মনে রাখবে যে পথ উপন্যাসের মধ্যে তিরুকুরাল একটা বই ছিল, যেটা লিখেছিল কে? এই যে ট্রাকের ড্রাইভারটা কে? তিরুভাল্লুভার, ঠিক আছে? ভাল্লুভাই এটা লিখেছিল। ভাল্লুভাই লিখেছিল কি? তিরুকুরাল। কোন উপন্যাসে আছে এটা? পাথিনে কিল কানাক্কুতে, ঠিক আছে? এই পর্যন্ত স্যার হলো। এবারে এই দুটো যে বই আছে এটা ইম্পর্টেন্ট কি, একটা হলো সি- আহ, এ শিলাপাত্তিগারাম আর একটা হলো মানি মেঘালয়। শিলাপাত্তিগারাম আমি এখানে লিখে দিচ্ছি, শিলাপাত্তিগরাম, আর একটা হলো মানি মেঘালয়। ওকে, এটা মনে রাখবে। এবারে চলো, এবারে দেখো, এবারে আমরা কি পড়ছি? এই দেখো, শিলাপাত্তিগারামটা আমরা পড়ছি। কি ছিল স্যার? এখানে দুটো মহাকাব্য ছিল। আমাদের যেমন রামায়ণ আর মহাভারত আছে, তেমন সঙ্গম যুগীয় দুটো মহাকাব্য ছিল, এই জন্য এই বই দুটো ইম্পর্টেন্ট। একটা হলো শিলাপাত্তিকারাম আর একটা হলো মানি মেঘালয়, ঠিক আছে? আর এই মহাকাব্য দুটো খুব ফেমাস। আচ্ছা, শোনো, আমাদের এই যে এখানে এখানে আমাদের চোল চোল বংশে চোল বংশে দুটো চোল বংশ মানে চোল রাজা, চোল বংশ যেখানে রাজত্ব করত, সেখানে দুটো ক্যারেক্টার আছে। কি ক্যারেক্টার? একটার নাম হলো কোভালাম, এ একজন বণিক ছিল, একজন ছেলে, বয়। আর একজন নাম হলো কন্নগী। কেউ কন্নগী নামটা শুনে বুঝতে পারছো কোথায় পড়েছিলাম? কে বলতে পারবে? ওই স্যার পৌত্তনিকালটা কি পদ্মিনী, বলছিলেন? এই সেই কন্নগী। শোনো, কন্নগী ছিল ওখানকার রানীর একজন প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট, চোলা বংশের, ঠিক আছে? আমরা কোথায় আছি? আমরা আছি শিলাপাত্তুগারাম। এখানে একটা প্রেমের কাহিনী লেখা আছে, সেটা আমরা পড়ছি, ঠিক আছে? এটা উপন্যাস ছিল। চোল চোল কিংডমে মানে চোল বংশে দুটো দুটো কি ছিল? দুটো না, একটা কাপেল ছিল। কি? কোভালাম এ ছিল একটা বণিক, আর কান্নাগি এ ছিল ওই চোল বংশের যে রানী ছিল, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ঠিক আছে? খুব বিশ্বস্ত একটা মেয়ে ছিল। তো কি হলো, বণিক বণিক এসছে, বণিক এসে কান্নাগির পিছনে পড়ে গেছে, কান্নাগিকে পছন্দ করেছে। তো দুজনের মধ্যে কি লাভ স্টোরি ক্রিয়েট হয়েছে, দুজনের মধ্যে লাভ স্টোরি ক্রিয়েট হয়েছে। কিছুদিন পরে আর একটা মেয়ে কে ছিল এখানে দেখতে পাচ্ছ কি? মাধবী। মাধবী ওই চোলা বংশের রাজাদেরকে এন্টারটেন করার জন্য ও সভা হতো যখন, তখনও নাচতো, ঠিক আছে? তখনও নাচতো, ভালো ডান্সার ছিল, নাচতো, রাজারা দেখতো, বাহ ক্যা বাত বলতো। তো বণিক মানুষ কোবালাম রাজাদের সাথে বসে নাচ দেখছে, দেখতে দেখতে বেটা নজর দিয়েছে। নজর দেওয়ার পরে কন্নগী ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে? মাধবীর কাছে চলে গেছে। চলে গিয়ে বিয়ে করে নিল। বিয়ে করার পরে একটা সন্তানও, মানে একটা মেয়েও হলো, ঠিক আছে? এটা গাল, একটা মেয়েও হলো। তার কিছুদিন পরে তার কিছুদিন পরে ও বুঝতে পারলো ও ভুল হচ্ছে, ওর বারবার কন্নগীর কথা মনে পড়ছে, ঠিক আছে? যে আমি বোধহয় কিছু ভুল করছি। তারপরে মাধবী মা আর মেয়েটাকে রেখে ও আবার কোথায় চলে এলো? কন্নগীর কাছে চলে এলো, যে আমার ভুল হয়ে গেছে, আমি খুব ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, আমাকে অ্যাকসেপ্ট করো। তো কন্নগী বলল, ইউ আর অ্যাকসেপ্টেড, ঠিক আছে, চলো আমরা আবার নতুন জীবন শুরু করি। তারপরে
এবার দেখো, একটা রাজা, সরি একটা বণিক, সে একবার একটা মেয়ের সাথে ছিল, তারপরে অন্য আর একটা মেয়ের সাথে গিয়ে বিয়ে করে সেখানে সংসার করে নিয়েছে, তারপরে আবার চলে এসছে। ফলে চোল বংশে ওর একটা বদনাম হয়ে গেছে। বদনাম হয়ে যাওয়ার পরে ও চলে গেছে কোথায়? এই গল্পটা কেন বলছি আমি তোমাদের সব বলবো। এটা নিয়ে পরীক্ষা প্রশ্নও পড়েছে। বদনাম হয়ে যাওয়ার পরে ওরা বলছে চলো আমরা এখানে আর থাকবো না, যেহেতু এখানে তুমি যা কাণ্ড করেছো, তোমার তো নাম খারাপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি আমাকেও ডোবাচ্ছ, বদনাম হচ্ছে, আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না। তো চোলা থেকে ওরা কোথায় চলে এলো? ওরা মাদুরাই চলে এলো, মানে পাণ্ডবদের বংশের কাছে ওরা চলে এলো। কে? কোভালাম আর কন্নগী। ঠিক আছে, নতুন জীবন শুরু করবে অচেনা জায়গায় গিয়ে, যেখানে ওদের কেউ চেনে না জানে না। তো ওরা ওরা কোথায় চলে এলো? ওরা চলে এলো পাণ্ডব কিংডমে। ঠিক আছে, ওখানে এবার তো কোভালাম কিছুই মানে টাকা পয়সা নেই, একবার এমএ একবার সেমএ করে বেরিয়েছে। এবারে কি হলো, কন্নগী বলল আমি তো রানীর কাছে থাকতাম, রানী মাঝে মাঝে আমাকে অনেক উপহার দিত, এ নাও আমার পায়ের দুটো সোনার পায়েল তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে সোনা দোকানে বিক্রি করে যে টাকাটা পাবে আমরা কিছু কাজ শুরু করবো সে টাকাটা নিয়ে। ঠিক আছে, তা কন্নগী দিল। ও নিয়ে চলে গেল কোথায়? ও নিয়ে চলে গেল বিক্রি করতে। ঠিক আছে, এবারে কোবালাম নিয়ে চলে গেল বিক্রি করতে, কিন্তু কোইন্সিডেন্টলি যখন বিক্রি করতে গেল সেই দিনকেই রানীর মানে পাণ্ডব বংশে যে রানী ছিল ওরও পাইলটা হারিয়ে গেছে। ঠিক আছে, সারা রাজ্যময় সব জানাজানি হয়ে গেছে কে চোর কে চোর। আর কোইন্সিডেন্টলি ঠিক একেবারে হুবহু নয়, এইরকম কিছুটা দেখতে ছিল যেটা কন্নগীর পায়েল ছিল। তো সোনা দোকান সেটা দেখেই সঙ্গে সঙ্গে রাজাকে খবর দিল, রাজা এই তো সেই চোর পায়েল নিয়ে আমার কাছে বিক্রি করতে এসছে। তো সঙ্গে সঙ্গে কোভালামকে নিয়ে যাওয়া হলো কোথায়? পান্ড রাজার ওখানে নিয়ে যাওয়া হলো। রাজা সঙ্গে সঙ্গে ওকে কি দিল? প্রাণদণ্ডের আদেশ দিল। তো প্রাণদণ্ড করে দিল। যখনই প্রাণদণ্ড করে দিল, কর্ণগী তো জানে ও চুরি করেনি, ওটা তো আমার পাইল ছিল। কর্ণগী গিয়ে কি বলল? যে কর্ণগী গিয়ে ওই রাজার পুরোপুরি অভিশাপ দিল যে তুমি আমাদের নতুন জীবন আমরা শুরু করতে চাইছিলাম, তুমি আমার স্বামীকে মৃত্যুদণ্ড দিলে কোনো রকম সত্যটা না জেনে, তুমি একদিন ধ্বংস হবে আর তুমি এই পৃথিবী থেকেও বিদায় নেবে। তো তার কিছুদিন পরে সেই রাজা সত্যি সত্যি মারা গেল সেই অভিশাপে, এবং সেই পুরো রাজবংশটা পুরো আগুনে ঝলসে গেল কোনো একটা কারণে। ঠিক আছে, তো তারপরে কি হলো? তারপরে কন্নগী কোথায় চলে এলো? কন্নগী তারপরে চলে এলো পাহাড়ে। পাহাড়ে এসে সেখানে অনশনে থেকে থেকে একদিন মারা গেল। এটা কোথায়? এই গল্পটা হলো 2য় শতাব্দীর গল্প। ঠিক আছে, এই যে রাজা দেখো আমি তোমাদের একটু আগে বলছিলাম, তখন চেরা বংশের একটা রাজা ছিল। কে ছিল? সেন গাত্তুভান। আমি বললাম না চেরা বংশের রাজাটা, এটা মনে রাখবে, সেন গাত্তুভান। ইনি এই কন্নগীর মানে কাহিনীটা শোনে বা কাহিনীটা জানে, জেনে তো খুব ইমপ্রেস। জেনে ইনি বলল এই এই মেয়েই হলো সকল মেয়েকে কন্নগীর অনুসরণ করতে হবে, স্বামীকে কিভাবে ভালোবাসতে হয়, স্বামীর জন্য কি কি কতটা পথ এগোতে হয়। তো ইনি কন্নগীর উদ্দেশ্যে ওই জন্য পত্তিনী কাল্ট, বা পত্তিনী বাংলায় বলবে পত্তিনী কাল্ট মূর্তি স্থাপন করেছে। এখন এই মূর্তিটা আছে তামিলনাড়ুতে, এবং সেটা প্রথা কি, প্রত্যেক মেয়ে বিয়ের আগে এই কন্নগীকে এখনো পূজা দিতে আসে, যে আমার আর আমার স্বামীর জীবন খুবই শান্তির হোক, খুবই সুখের হোক। ঠিক আছে, এখনো আইডিয়াল ওয়াইফ হওয়ার জন্য, যে আমি যেন শ্বশুর বাড়িতে গিয়ে খুব ভালো স্ত্রী হয়ে থাকতে পারি, খুব ভালো বউ হয়ে থাকতে পারি, খুব ভালো বৌদি, খুব মানে যার সাথে যে যে সম্পর্ক আছে। ঠিক আছে, তো আশীর্বাদ নিতে আসে। তাহলে এই পূজাটা কে চালু করেছিল? চেরান সেনগুপ্তাভান। ঠিক আছে, মানে কোথাকার রাজা? চেরা বংশের রাজা। এবারে এই যে শিলাপ্পাথিগারাম এই যে মহাকাব্যটা ছিল, যেখানে এই গল্পটা পুরো বলা ছিল, কন্নগীর গল্পটা, সেটা লিখেছে কে? এই যে সেন গাত্তুভানের যে ভাই ছিল, একটা ভাই, এলানগো আদিগাল দেখতে পাচ্ছ? আহ, সাইজটা দেখতে পাচ্ছ শুধু? এলানগো আদিগাল, এলানগো আদিগাল ওই বইটা লিখেছে। ও সরি, এই মহাকাব্যটা লিখেছিল কি? শিলাপাথিগারাম। ঠিক আছে,
ইনি এই মহাকাব্যটা লিখেছে যার মধ্যে কন্নগীর গল্পটাই আছে। ক্লিয়ার? বোঝা গেছে? ভালো লেগেছে গল্পটা? চলো এবার একটু জল খাওয়া যাক। গল্প বুঝতে পারোনি এমন কেউ আছো? চলো। স্যার ওটা একটু বলবেন? ওই চেরান সেনগুট্টাবান আর এলাঙ্গ আদিগাল দুইজন কি করেছে গুলিয়ে যাচ্ছে একটু, কিছুই করেনি। মানে এ কি লিখেছে? আরে চেরান সেনগুত্তাভানের ভাই ছিল এলানো আদিগাল। এই যে ব্রাদার লেখা আছে দেখো, উনি এই যে এপিকটা, এই যে মহাকাব্যটা, শিলাপাত্তিকারাম যে মহাকাব্য, ওটাই লিখেছিল উনি। ঠিক আছে? এই তো দুটো, এই তো তোমরা পড়েছিলে তো, শিলান পাত্তিকারাম আর মানি মেঘালয়, এই দুটো মহাকাব্য ছিল। তার মধ্যে এটা কে লিখেছে? এটা লিখেছে এই যে এলানো আদিগাল। ঠিক আছে? এলানো আদিগাল মনে আছে? এলানো আদিগালটা কে? এই যে চেরা বংশের রাজা সেন গুত্তাভান, যে পত্তিনী পূজা চালু করেছিল, তার ভাই ছিল। বোঝা গেছে? এইবার চলো, তাহলে আমরা এবারে বলবে স্যার এইটা তো হলো, এই বইটা তো বললেন, এটা কমপ্লিট, ডান। তাহলে এই বইটা কি হবে? মানি মেঘালয় বইটা কি? এইবার বলো, এই যে এই যে মেয়েটা ছিল মাধবীর মেয়ে, মাধবীর মেয়েকে নিয়ে পরবর্তীকালে মানি মেঘালয় বইটা লেখা হয়। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমাকে বলো, শিলাপাত্তিকারাম এই মহাকাব্যটা কাকে নিয়ে? এই মহাকাব্যটা কন্নগীকে নিয়ে। মেন ক্যারেক্টার কে? কন্নগী। ওকে। কে লিখেছিল? এলানো আদিগাল। কে এটা? সেন গুত্তাবানের ভাই ছিল। সেন গুত্তাবানটাকে, যে কন্নগীর প্রতি ইমপ্রেস হয়ে পত্তিনী পুজো চালু করেছিল। ঠিক আছে? মনে থাকবে? চলো। আর আরেকটা যে বই ছিল মানি মেঘালয়, এই বইটা কি? এই বইটা ওই যে মাধবীর যে মেয়ে ছিল, ওই মেয়েটার ক্যারেক্টার এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবার? কোনো সমস্যা? চলো এবার আমরা পড়বো চেরা। ঠিক আছে? চেরা বংশ কোথায় ছিল? চেরা সম্পর্কে মানে চেরা সম্পর্কে তো আমরা বাংলা বাংলা পিডিএফ এ পড়েছি, বাংলা স্লাইডে মেন ডিটেলটা। এখানে আমরা মেনলি একটু ভিতরে ঢুকবো। চেরা বংশটা কোথায় ছিল? বলবে স্যার কেরালায়। এখানে আমরা জানি দুটোই বন্দর ছিল, মুজরিস আমরা একটা পড়লাম, আর একটা বন্দর ছিল টন্ডি। দুটোই সি, দেখো দুটোই সি, দুটোই ইম্পর্টেন্ট বন্দর। ঠিক আছে? দুটোই এখানে ইম্পর্টেন্ট বন্দর। আর এদের কি ছিল? এদের যে রাজধানী ভাঞ্জি ছিল বা কারুভার ছিল, কারুর ছিল, কারুর। ঠিক আছে? এখানে একটা শিলালিপি পাওয়া যায়, যেটা হলো কি পুগালুর ইনস্ক্রিপশন বা পুগালুর শিলালিপি। ঠিক আছে? যেখান থেকে বর্তমানে কেরালায় যে চেরারা ছিল এটা আমরা জানতে পারি। ঠিক আছে? আরো জানতে পারি কি, এই যে পুগালুর শিলালিপি থেকে আমাদের তিনটে রাজার কথা জানা যায় চেরা বংশের। কি কি? কো আটেনসেল, পেরিয়াম, কাতুনকো, কাতুনকো ইলানকো। আর এই তিনটেই নন ইম্পর্টেন্ট, কোনো ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে? শুধু এটুকু মনে রাখবে, এরা চেরাদের রাজা ছিল। আর চেরাদের রাজাদের কথা কোথা থেকে জানা যায়? পুগালার শিলালিপি থেকে। ওকে, এবারে আমাদের যে চেরা বংশের যে ইম্পর্টেন্ট রাজারা ছিল তার মধ্যে এইটা কেন ইম্পর্টেন্ট বোঝা গেছে, এই পত্তিনী পুজো চালু করেছিল। তাহলে এই যে পুরো হিস্ট্রিটা ক্লিয়ার। সেন গুত্তাভানের ভাই ছিল কে? এলান আদিগাল, যে লিখেছিল কোন মহাকাব্য? শিলাপাত্তিকারাম, যেখানে কন্নগীর কাহিনী বলা আছে। ঠিক আছে? আচ্ছা এলানা, আচ্ছা সেন গুত্তাভান যে চেরা রাজা ছিল সে কি করেছিল? পত্তিনী পুজো চালু করেছিল, যেখানে মহিলারা ভালো স্বামী বা স্বামীর কাছে ভালো হওয়া, যাতে ভালো হতে পারে তার জন্য মানে পূজা চালু করেছিল। আর এখানে এর জন্য একটা উনি আর এটাও বলা আছে, এই যে সেন গুত্তাভান ইনি নর্থ ইন্ডিয়াতে একটা সময় গিয়েছিল, নর্থ ইন্ডিয়া। সেখানে গিয়ে হিমালয়ে উঠেছিল ইনি, হিমালয়, এই যে সেন গুত্তাভান। আর এই যে মূর্তিটা বানিয়েছে না, এই যে কন্নগীর যে মূর্তিটা বানিয়েছে, যেটা পত্তিনী পূজা করা হয়, সেটা বলা হয় এই যে হিমালয় থেকে পাথর উনি সাউথে এনে সেই পাথর দিয়েই মূর্তিটা বানিয়েছে। ঠিক আছে? আর এটাকে কোথায় মানে কোথায় গিয়ে সেলিব্রেশন করা হয়েছিল?
শ্রীলঙ্কার রাজা গাজাভাকু টু শ্রীলঙ্কা থেকে এটার প্রশংসা করেছিল। ঠিক আছে, মনে থাকবে? চলো তাহলে, আর এরপরে আমরা পান্ড এবং চোল এই দুটো সম্পর্কে আর বেশি অত কিছু মানে পড়তে লাগবে না, যেহেতু আমরা বাংলা স্লাইডে দেখেছি। তাও আমি দেখবো যদি কিছু এক্সট্রা থাকে আমি নেক্সট ক্লাসে এটাকে অ্যাড করে নিয়ে গুপ্তা বংশ শুরু করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস কি ভালো লাগলো? চেরাদের দিয়ে মানে চেরাদের নিয়ে মেনলি এই গল্পটা ছিল বলে আমি তোমাদেরকে আলাদা করে বোঝালাম, নইলে এখনো বলছি এই যা যা আমরা পড়েছি সবই আমরা বাংলা স্লাইডে পড়েছি, ওই স্লাইডটা পড়লে সব ইনফরমেশন পেয়ে যাবে। ব্যাপারটাকে বেশি আরো ইন্টারেস্টিং এবং তোমার কাছে সহজ করে দেওয়ার জন্য আমি একটু ভেঙে ভেঙে আমি তোমাকে বোঝালাম। যদি দেখি যে পান্ড এবং চেরাকে নিয়ে কিছু কনসেপ্ট আছে বোঝানোর জন্য, আমি নেক্সট ক্লাসে গুপ্তা বংশ শুরু করার আগে ওটাকে অ্যাড করে নেব। ক্লিয়ার? ওকে, আজকের ক্লাস কি এনজয় করেছো তো? আনিশার প্রথম ছিল ক্লাস, কেমন লাগলো? ঠিকঠাক মেন্সে যেমন? হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ স্যার, ভালোই ছিল। ওকে চলো, এইভাবে যখন এক একটা চ্যাপ্টার তুমি শিখবে এবং এক একটা চ্যাপ্টার যখন তৈরি করবে না, তারপরে দেখবে ওই চ্যাপ্টার প্রতি তোমার আলাদা একটা কনফিডেন্স বিল্ড আপ করবে, যে এক্সাম হলে ওই চ্যাপ্টার থেকে 90% কোশ্চেন আসলে তুমি পেরিয়ে যাবে। ঠিক আছে, যে 10% যদি বাইরে থেকে এক্সামিনার দিতে চায় তো এমন কোশ্চেন দেবে যেটা কেউ পারবে না। তো আর যেটা কেউ পারবে না সেটা কাট অফের ভূমিকায় থাকবে না। ওকে, চিন্তা করতে হবে না। সো নেক্সট আমাদের নেক্সট উইক আবার ক্লাস আছে, এই উইক আর ক্লাস নেই। এটার প্রিন্টেবল পিডিএফ পাবে এবং এমসিকিউ সেট পাবে। আমি আবারও শেষবার বলছি, যদি এমসিকিউ সেটটা একটা সপ্তাহে তুমি করতে তোমরা না সময় পাও, তাহলে তোমাদেরকে আমি অ্যাসিওর করছি তোমরা কম্পিটিটিভ এক্সামে কিছুই করতে পারবে না, কম্পিটিটিভ ফিল্ডে। ঠিক আছে, তো শুধু শুধু টাকা পয়সা খরচা করে লাভ নেই। হয় যদি থাকতে হয় সিরিয়াসলি থাকো, নাহলে সিরিয়াসলি অন্য কাজ করো। ঠিক আছে, সময় নষ্ট করো না, এগুলো করা মানে সময় নষ্ট করা। ঠিক আছে, একটা সপ্তাহে তুমি একটা সেট করতে মানে করার সময় পাচ্ছ না, তাহলে তুমি কি করছো? এটা তোমার কাছে কোনো ইম্পর্টেন্স রইলই না তো। ওকে, বড় হয়েছে সবাই, নিজেদের সিনসাইটে নিজেরা রাখবে। কম্পিটিশন এখন প্রচুর আছে, সেটা তো আর নতুন করে বলতে হবে না। সামনে যে সুযোগটা আছে সেটাকে পাওয়ার চেষ্টা করো। কম্পিটিটিভ এক্সামে সবই অনিশ্চিত, ওই সুযোগটা মিস হয়ে গেলে সেম সুযোগ আবার কবে পাবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, কেউ জানে না। তাই সামনে যেটা আছে নিজের 100% দিয়ে সেটাকে পাওয়ার চেষ্টা করো, সিম্পল ম্যাটার। ওকে, চলো, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ।